ফ্রি ক্লাসগুলো কি কোর্সে ইনক্লুডেড থাকবে? কোর্সে হচ্ছে আরো ভালো করে পড়ানো হবে, ঠিক আছে? কোর্সে তোমরা যারা কোর্সের স্টুডেন্ট রয়েছে, কোর্সে তো অবশ্যই ক্লাসগুলো পড়ানো হবে, প্রত্যেকটা ক্লাস পড়ানো হবে, বোর্ড কোয়েশ্চেন সলভ করানো হবে। ফ্রি ক্লাসে তো সব সম্ভব হয় না, 1 ঘন্টা যাওয়ার পরে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না, ঠিক আছে? কেউ খাইতে যাবে, কেউ ঘুমাইতে যাবে, কেউ আড্ডা দিতে যাবে, কেউ এটা সেটা করতে যাবে। বাট পেইড বেসে যারা টাকা দিয়ে ভর্তি হয় তো, সো তারা ক্লাসে থাকে, বা যারা নর্মালি পেইড বেসে ভর্তি হয়, এটা পড়ার প্রতি একটা মন মানসিকতা থাকে যে ভালো কিছু করার স্বপ্ন থেকেই তারা পেইড বেসে ভর্তি হয়, তাই না? তো সেক্ষেত্রে তারা ক্লাসে থাকে। আর পেইড বেসে হচ্ছে প্রবল আগ্রহ নিয়ে স্টুডেন্টরাও ক্লাস করে। সো আমরা হচ্ছে ক্লাসগুলো নেই, প্রত্যেকটা টপিক শুরু থেকে শেষ পর্যন্ত পড়ানো হবে, বোর্ড কোয়েশ্চেন সলভ করানো হবে, যাতে কোনো ধরনের সমস্যা ফেস না করতে হয় স্টুডেন্টদেরকে, এবং পরীক্ষা যাতে তারা একটা ভালো রেজাল্ট করতে পারে। ইভেন পেইড বেসে সব থেকে বেটার যেটা, সেটা হচ্ছে যে কোনো ধরনের কোয়েশ্চেন যখন প্রত্যেকে যে কোনো ধরনের কোয়েশ্চেন হলে গ্রুপে করতে পারবা, এবং গ্রুপে হচ্ছে আমি রিপ্লাই দিব। তোমার 26 ব্যাচের পেইড ব্যাচের একটা গ্রুপ রয়েছে, মানে পেইড ব্যাচ রয়েছে আমার একটা, ওইখানে কেউ বলতে পারবে না যে আমি একটা কোয়েশ্চেন করেছি এবং ভাইয়া উত্তর দেয় না। যে কোনো ধরনের কোয়েশ্চেন, পড়ার বাইরের কোয়েশ্চেনেরও আমি অ্যান্সার দিয়ে থাকি। যারা পেইড ব্যাচের আছো তারা জানো। তো যাই হোক, আর হচ্ছে আরেকটা ঘোষণা দিয়ে দিই, আজকের ক্লাসটা যারা শেয়ার করবা এবং হচ্ছে মেনশন করে দিবা বন্ধু বান্ধবীদেরকে, তাদের 3 জনকে 150 টাকা মোবাইল রিসার্চ দেওয়া হবে। গতকালকেরটা নাম সিলেক্ট করা হয়েছে আজকে এবং কালকের ভিতরে ওই 3 জনকে দিয়ে দেওয়া হবে মোবাইল রিসার্চ, যারা হচ্ছে গতকালকের ক্লাস শেয়ার এবং হচ্ছে মেনশন করে জিতেছে টাকা। ওকে, 150 টাকা। সো আজকের ক্লাসটাও শেয়ার করলে, সর্বোচ্চ শেয়ার করে এবং মেনশনকারীকে 3 জনকে 150 টাকা মোবাইল রিসার্চ দেওয়া হবে। সো তোমরা এটা লুফে নিতে পারো, অফার যদিও ছোট অফার, বাট লিফে নিতে পারো। যাই হোক, আচ্ছা, এবার আমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করতে করতে আমরা হচ্ছে নিয়মগুলো একটু ঝালাই করে ফেলবো। ওকে, আর নিয়ম কিছু বাকি ছিল। সব ফ্রি ক্লাস আমার বেশি নাই, আগামীকালকে একটা ক্লাস আছে ফ্রি সর্বোচ্চ, আগামীকালকে ফার্স্ট পেপারে একটা ক্লাস নিব, আজকে লাস্ট ক্লাস সেকেন্ড পেপারে। তো রাইট ফর্ম ভার্বের মেন নিয়মগুলো শিখিয়েছি, অল্প কয়েকটা নিয়ম বাকি ছিল, সমস্যা নেই, ওইটা আমি পেইড বাসে পড়িয়ে দিব, বাট মেন নিয়মগুলো পড়ানো শেষ। আর বোর্ড কোয়েশ্চেন সলভ করতে করতে সবগুলো চলে আসবে। সো বিষয়টা দেখো, আমরা প্রথমে একটা সহজ বোর্ড কোয়েশ্চেন সলভ করব, যদিও এতটা সহজ নয়, এরপর একটা কঠিন বোর্ড কোয়েশ্চেন সলভ করব। তো দেখো আমরা দেখি কতটুকু আগানো যায়। সবাই হচ্ছে একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করবা। সো প্রথমে দেখো, এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 24-এর কোয়েশ্চেন। তো এখানে তোমার রয়েছে, দেখো আমরা হচ্ছে সেন্টেন্সটা পড়ি, উই ক্যান্ট হেল্প রিলাই অন ইংলিশ। দেখো এটা হচ্ছে গতকালকে আমরা পড়েছিলাম, কিছু কিছু ফ্রেজ রয়েছে যেগুলোর পরে যদি ভার্ব আসে, সেই ভার্বের সাথে কি যুক্ত হয়? আইএনজি যুক্ত হয়, যেমন ওয়াইল, মাইন্ড, ক্যান্ট হেল্প, উইথ এ ভিউ টু, তাই না? এই ধরনের যদি শব্দ থাকে, নর্মালি এই শব্দগুলো যদি থাকে, তাহলে পরবর্তী যে ভার্ব আসবে সেই ভার্বের সাথে তুমি কি যুক্ত করবে? একটা আইএনজি যুক্ত করে দেবা। আর এই ক্যান্ট হেল্পের অর্থ জানো? এটা তোমরা হচ্ছে ইংলিশ ভাষাটা হচ্ছে জাস্ট গ্রামারটা শিখো না, যারা একটু রিয়েলি ইংলিশ শিখতে চাও তারা গ্রামারের পাশাপাশি ইংলিশ ভাষাটা ভালো করে শেখার ট্রাই করো, ঠিক আছে? গ্রামার না, ভাষাটা ভালো করে শেখার ট্রাই করো। তুমি যখন ভাষাটা পারবা তখন তোমার গ্রামার এমনি হয়ে যাবে, ঠিক আছে? সো ক্যান্ট হেল্প, এটা হচ্ছে এর অর্থ কি? ক্যান্ট হেল্প এটার অর্থ হচ্ছে, ক্যান্ট হেল্প এটার অর্থ হচ্ছে কোনো কিছু না করে, মানে না করে পারে না, না করে, মানে এরকম অর্থ দেয়। যেমন উদাহরণ দিলে বুঝতে পারবা, যেমন উই ক্যান্ট হেল্প রিলাইং অন ইংলিশ। আমরা এখানে তো রিলাইং হবে, তাই না? আমরা অ্যান্সারটা করি রিলাইং হবে, এখানে রিলাইং হবে। সো আমরা ইংলিশের উপর নির্ভর না করে পারি না। তুমি বলতে পারো আই ক্যান্ট হেল্প লাভিং ইউ, আমি তোমাকে ভালো না বেশে পারি না, ঠিক আছে? এরকম তুমি দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারো। সো এগুলো যখন তুমি দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারবা, ছোট ছোট বাক্য ট্রান্সলেট করতে পারবা ইংলিশে, তখন তোমার ইংলিশটা হচ্ছে ইন্টারনালাইজড হয়ে যাবে এবং তুমি গ্রামারগুলো সহজেই করতে পারবা। ওকে, সো এভাবে তুমি করতে পারো। এরপর বলছে নাও, এখন বা বর্তমানে নাও বর্তমানে ইংলিশ এই ভাষাটা ইজ ড্যাশ ইউজ অ্যাজ কমন ল্যাঙ্গুয়েজ ফর গ্লোবাল কমিউনিকেশন। দেখো পুরো এটা আমরা হচ্ছে গতকালকের যে ক্লাসে করিয়েছিলাম। আমি কি বলেছিলাম বলতো? গতকালকের ক্লাস যারা ছিল তারা এটা অ্যান্সার অবশ্যই করবা, নিজেরা করবা, বাট আমি করে দিচ্ছি। অনেকে নতুন থাকতে পারে, যারা নতুন তারা গতকালকের ক্লাসটা অবশ্যই করবা। আর তোমার হচ্ছে এখানে যারা গতকাল ক্লাসে ছিল তারা অবশ্যই করে, আমি এটা করে দিচ্ছি। দেখো গতকাল ক্লাসে একটা শর্টকাট নিয়ম বলেছিলাম, প্যাসিভের শর্টকাট নিয়ম বলেছিলাম, মনে আছে? 3টা শর্টকাট নিয়ম শিখেছিলাম প্যাসিভে, যেটা দেখলেই একদম চোখের পলকে অ্যান্সার করা যায়, শিখেছিলাম না গতকালকের ক্লাসে? তো সেইটার একটা, এটা দেখো,
এই দেখো আমি বলেছিলাম যে ব্র্যাকেটের ভিতরে যে ভার্ব, এটাই তো তোমার হচ্ছে, এটারই রাইট ফর্ম বা কারেক্ট ফর্মটা তোমাকে বসাতে হবে। এখন এইটার আমি বলেছিলাম এই ব্র্যাকেটের ভিতরে যে ভার্ব থাকবে, এই ভার্বের পূর্বে যদি একটা বি ভার্ব থাকে, কি থাকে? বি ভার্ব থাকে। যেমন বি ভার্ব কি? এম, ইজ, আর, ওয়াজ, আর, এই পাঁচটার কোন একটা থাকে। তো সেক্ষেত্রে এটার কয় নম্বর ফর্ম হবে? 3 নম্বর ফর্ম হবে। বলেছিলাম না, এটা জাস্ট 3 নম্বর ফর্ম বসিয়ে দিলে হবে। ইউজ, ইউজড, ইউজড, শেষ, অ্যান্সার শেষ। সাবরানা ইয়াসমিন আর হচ্ছে মারিয়া আফরোজের হয়েছে, থ্যাংক ইউ। আব্দুর রহমান এর ইউজ টু না, এখানে ইউজ টু কেন হবে? ইউজ টু তো আসবে না। হ্যাঁ, আচ্ছা, ওকে। এবার তাহলে এটার অ্যান্সার খুব সহজে করা গেল। তাহলে কি বলছে, অর্থটা একটু করি নাও। ইংলিশ ইজ ইউজড, ইংলিশ এই ভাষাটাকে ব্যবহার করা হয় অ্যাজ হিসেবে আ কমন ল্যাঙ্গুয়েজ, একটা মানে একটা কমন ল্যাঙ্গুয়েজ, সাধারণ ভাষা হিসেবে ইউজ করা হয় ফর গ্লোবাল কমিউনিকেশন, ঠিক আছে, বৈশ্বিক যোগাযোগের জন্য, বিশ্বব্যাপী যোগাযোগের জন্য এটা একটা কমন ল্যাঙ্গুয়েজ। তুমি বিশ্বের যে কারোর সাথে যদি যোগাযোগ করতে চাও, তুমি কোন ভাষায় কথা বলবা? ইংলিশ ভাষায় কথা বলবা, কারণ বাংলা বললে তো আর হবে না, তাই না? এটাই আর কি। এ বলছে ইট, ইট বলতে কি, এখানে ইট প্রোনাউন কিসের পরিবর্তে ব্যবহৃত হয়? বস্তু কিংবা প্রাণীর ক্ষেত্রে। তো এখানে ইট দ্বারা কাকে বোঝাচ্ছে? ইংলিশ ভাষাটাকে বোঝাচ্ছে। তার মানে ইট মানে এখানে ইংলিশ। সো ইংলিশ রেকগনাইজ, রেকগনাইজ মানে কি? স্বীকৃতি দেওয়া, স্বীকৃতি দেওয়া অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। দেখো গতকালকের ক্লাসে আমরা শর্টকাট নিয়ম পড়েছিলাম, যদি তোমার হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যদি ভার্ব থেকে কল, নো আর কনসিডার, তাহলে এটা নর্মালি ম্যাক্সিমাম ক্ষেত্রে প্যাসিভের নিয়মে হবে, প্যাসিভের নিয়মে হবে না। আর একটা ভার্ব তুমি হচ্ছে ধরে নিতে পারো, সেটা হচ্ছে রেকগনাইজ। এই রেকগনাইজ ভার্বটাও এটা হচ্ছে তোমার 90% ক্ষেত্রে প্যাসিভে হবে, যদি এটা হচ্ছে তোমার ব্র্যাকেটের ভিতরে থাকে, ঠিক আছে, ব্র্যাকেটের ভিতরে থাকে। তাহলে কল, নো, কনসিডার, কল, নো, কনসিডার আর রেকগনাইজ, এই চারটা ভার্ব যদি কখনো ব্র্যাকেটের ভিতরে থাকে, তাহলে তুমি ধরে নিবা আমার এটা 99% ক্ষেত্রে এটা আমার প্যাসিভেই হবে। এখন কিভাবে এটা প্যাসিভে হবে? আমরা হচ্ছে আমাদের প্যাসিভ চেনার নিয়ম কি? প্যাসিভ নিয়ম চেনার নিয়ম ছিল সাবজেক্টটা বস্তুবাচক হবে, এটা গতকাল ক্লাসে কিন্তু বিস্তারিত ব্যাখ্যা করেছিলাম। সো ইংলিশ, এই সাবজেক্টটা এখানে ইংলিশ, তো এটা বস্তুবাচক একটা সাবজেক্ট। এর কথা হচ্ছে সাবজেক্ট এখানে নিজে কাজ করছে কিনা এটা আমাদের একটু দেখতে হবে, কারণ প্যাসিভ ভয়েসে সাবজেক্ট নিজে কাজ করে না, বরং কাজটা অন্য কেউ করে। তো বলছে ইংলিশ। এখন তুমি কোয়েশ্চেন করো, ইংলিশ কি নিজেই নিজেকে স্বীকৃতি দিতে পারে? ইংলিশ কি নিজেই নিজেকে স্বীকৃতি দিতে পারে? পারে না। রেকগনাইজ মানে স্বীকৃতি দেওয়া। সো ইংলিশ নিজেই নিজেকে স্বীকৃতি দেওয়া হয় না, স্বীকৃতি দেওয়ার কাজটা কে করে? আমরা মানুষ। তো ইংলিশ ডাজ রেকগনাইজ, ইংলিশকে আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, তাই না? তো এই স্বীকৃতি দেওয়ার কাজটা, আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি ভাষাটাকে স্বীকৃতি দেওয়ার কাজটা আমরা এই মানুষ করি। এটা হচ্ছে এই ভাষা নিজেই নিজেকে স্বীকৃতি দিতে পারে না। সো এটা হচ্ছে প্যাসিভের হচ্ছে। এখন প্যাসিভের নিয়ম কি ছিল? বি ভার্ব প্লাস V3, কি হবে? বি ভার্ব প্লাস V3, তার মানে বি ভার্ব বলতে তুমি হচ্ছে চারটা ভার্বের যে কোনো একটা বসাতে হবে। কি? ইজ, আর, ওয়াজ, আর। প্যাসিভ থাকলে কি? এই চারটা যে কোনো একটা বসাতে হয়। কথা হচ্ছে কোনটা বসাবো? তুমি এই সেন্টেন্সটা পড়ো তো, পুরো প্যাসেজটাই তুমি পড়ো। আমি বলেছিলাম যদি, মানে বিষয়টা হচ্ছে যদি কি বলে তুমি এই সেন্টেন্সটা পড়ো, এই সেন্টেন্সটা বা প্যাসেজটা পড়ো, পড়লে তুমি দেখবা যে পাস্ট টেন্সে নেই। পাস্ট টেন্স চেনার 3টা উপায় বলেছিলাম। অতীতের কোনো ঘটনা বা আসলে অতীত নির্দেশক ওয়ার্ড আলয়, সংক্ষেপে পড়িয়েছিলাম। এরপরে হচ্ছে তোমার প্যাসেজে এমন কোনো ভার্ব থাকা যেটা ভার্বের 2 নম্বর ফর্ম, এই 3টা যদি কোনো একটা থাকে তাহলে সেন্টেন্সটা বা প্যাসেজটা আমাদের পাস্ট টেন্সে রয়েছে, তখন আমরা হচ্ছে ম্যাক্সিমাম ভার্বের 2 নম্বর ফর্ম ইউজ করব, তাই না? এটাই বলেছিলাম। এখন এই পুরো সেন্টেন্সটা পড়ো, প্যাসেজটা পড়ো, এখানে এরকম এই 3টার কোনোটাই নাই, তার মানে প্যাসেজটা বা সেন্টেন্সটা আমাদের পাস্ট টেন্সে নেই, প্রেজেন্ট টেন্সে রয়েছে। তাহলে আমাদের এই ওয়াজ আর হবে না, ওয়াজ আর শুরুতেই বাদ, ইজ অথবা আর থেকে যে কোনো একটা নিতে হবে। এখন কথা হচ্ছে কোনটা নেব, ইজ নাকি আর? সাবজেক্টের প্রতি খেয়াল করতে হবে। ইট হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট, তাই আমরা সিঙ্গুলার ভার্ব ইজ নিব, শেষ, ইজ। আর এই যে রেকগনাইজ এর ভার্বটা, এই ভার্বটার কয় নম্বর ফর্ম হবে? 3 নম্বর ফর্ম, কারণ প্যাসিভ হলে বি ভার্ব প্লাস V3, সো V3 ইউজ করব এখানে। রেকগনাইজড, ঠিক আছে, রেকগনাইজড, ইট ইজ রেকগনাইজড অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটাকে একটা আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃত দেওয়া হয়। ক্লিয়ার? বিং কে করলো? বিং কোথায়? এটাকে করছে সুকৃতি মিষ্টি, ভুল হয়েছে, হ্যাঁ ভুল হয়েছে, ভালো করে করো। আর যদি তোমার সমস্যা, গতকালকের ক্লাসটা করবা, কারণ গতকালকের ক্লাসে মেইন নিয়মগুলো পড়ানো হয়েছিল। ওকে, গতকালকের ক্লাসটা অবশ্যই করবা।
আচ্ছা, এটা বুঝালাম। কেউ যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করবা। যারা গতকাল ক্লাস করেনি তারাও যাতে বুঝতে পারে সেভাবে পড়াচ্ছি। যাই হোক, এরপরে দেখো ইংলিশ ইজ ইম্পর্ট্যান্ট ফর, দেখো এই যে তোমার কি রয়েছে এখানে, ফর কি প্রিপোজিশন, কি প্রিপোজিশন, এটাও পড়েছিলাম। প্রিপোজিশনের পরে ফর, অফ, উইদাউট, উইথ, তারপর হচ্ছে তোমার আফটার, বিফোর, এই যে তোমার হচ্ছে প্রিপোজিশনগুলো রয়েছে, প্রিপোজিশনের পরে যদি ভার্ব থাকে, কি থাকে, প্রিপোজিশনের সাথে যদি পরে যদি ভার্ব থাকে তাহলে সে ভার্বের সাথে কি যুক্ত করতে হয়, আইএনজি যুক্ত করতে হয়। তাহলে এটার অ্যান্সার সহজ, খুবই সহজ। যারা গত ক্লাস করেছো তারা তো ইজিলি পারবা। মেইনটেইনিং, মেইনটেইনিং, শেষ, মেইনটেইনিং, একটা আইএনজি যুক্ত করে দিলে আমাদের অ্যান্সার শেষ হয়ে যাচ্ছে, কারণ ফর প্রিপোজিশনের পরে ভার্ব আসলে আইএনজি যুক্ত করতে হয়। ওকে, বিপ্লব আহমেদ, আর যারা ক্লাস করছো তারা অবশ্যই আমার আগে অ্যান্সার করার ট্রাই করবা, মানে এটা হচ্ছে স্পেশালি যারা গতকাল ক্লাসটা করেছো, আর আগে অ্যান্সারটা করার ট্রাই করবা, তাহলে আমি হচ্ছে তোমাদের উত্তরগুলো দেখতে পারবো যে কার হচ্ছে বা হচ্ছে না। আর আমি নর্মালি সবগুলোই বুঝিয়ে দিব একদম শুরু থেকে। আচ্ছা, আব্দুর রহমানেরও হয়েছে, থ্যাংক ইউ। অন্যদের কি অবস্থা? আচ্ছা, গেল এই সেন্টেন্সটা গেল, আর দরকার নেই, এটা সহজ ছিল। এরপর বলছে আ গুড কমান্ড ওভার ইংলিশ। আচ্ছা, গুড কমান্ড ওভার ইংলিশ, ইংলিশে একটা ভালো দক্ষতা, অ্যাজ ওয়েল অ্যাজ, এবং হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ মানে অ্যান্ড মানে কি, অ্যাজ ওয়েল অ্যাজ এর মিনিং মানে, অ্যাজ ওয়েল অ্যাজ বলতে অ্যান্ড আর কি, এবং অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবং কি রেগুলার প্র্যাকটিসেস, এবং নিয়মিত চর্চা, ড্যাশ এসেনশিয়াল ফর আস, আমাদের জন্য প্রয়োজনীয়। ঠিক আছে, এখন এই যে বি, ব্র্যাকেটের ভিতরে বি থাকা মানে কি হবে, ব্র্যাকেটের ভিতরে বি থাকা মানে কি, সেখানে কি বসবে বলো তো, ইজ আর ওয়াজ ওয়ার, এই যে চারটা ভার্ব থেকে যে কোনো একটা বসাইতে হবে, ইজ আর ওয়াজ ওয়ার। কথা হচ্ছে কোনটা বসাবো বলো তো, বলো কোনটা হবে এখানে, ইজ আর ওয়াজ ওয়ার। মূল কথা হচ্ছে এই প্যাসেজটা তুমি যদি একবার পড়ে থাকো, শুরুতে একবার বলে দিই, এই প্যাসেজের কোনো সেন্টেন্স পাস্ট টেন্সে নেই, কোনো সেন্টেন্স পাস্ট টেন্সে নেই, কারণ আমরা পাস্ট টেন্সের চেনার যে তিনটা নিয়ম পড়িয়েছিলাম ওই তিনটার ভিতরে পড়ে না এগুলা। সো আমাদের কখনোই আমরা পাস্ট টেন্স আর নিব না, এখানে ওয়াজ আর নিবই না, বাদ, ওয়াজ আর নিব না, ইজ এবং আর থেকে মুছে গেল, ইজ এবং আর থেকে যে কোনো একটা নিব, ইজ এবং আর থেকে যে কোনো একটা নিব আমরা। ওকে, তাহলে এখন কথা হচ্ছে কোনটা নিব, সাবজেক্টের প্রতি খেয়াল করতে হবে। ভার্ব বসানোর আগে সাবজেক্ট, ভার্ব বসানোর আগে, ভার্ব দেখার আগে সাবজেক্ট দেখতে হবে, সাবজেক্ট আমার সিঙ্গুলার নাকি প্লুরাল, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব প্লুরাল, ভার্ব হচ্ছে সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। ওকে, আচ্ছা, অ্যান্সার করো সবাই একটু, অ্যান্সার করো। এটা অনেকেই পারবা না, অনেকে পারবা হইতে পারে। হ্যাঁ, এখন একটা বিষয় দেখো, এখানে তোমার অ্যাজ ওয়েল অ্যাজ একটা নিয়ম আছে, হ্যাঁ, এরকম কিছু কিছু নিয়ম অতিরিক্ত থাকবে, এগুলো জাস্ট একটু মনে রাখতে হবে। হ্যাঁ, জাস্ট কিছু কিছু নিয়ম, দুই একটা, বেশি না। দেখো অ্যাজ ওয়েল অ্যাজ কি আছে এখানে, অ্যাজ ওয়েল অ্যাজ এটার কাইন্ড অফ প্রিপোজিশনের মতো নিয়ম। প্রিপোজিশনের নিয়ম কি ছিল, যে প্রিপোজিশনের আগের অংশ সবসময় সাবজেক্ট হয়, পরের অংশ কখনোই সাবজেক্ট হয় না। পরে যতগুলো ওয়ার্ড থাকুক, যতগুলো এস নাউনের সাথে যুক্ত করা থাকুক, ইট ডাজন্ট ম্যাটার। ওকে, এটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে প্রিপোজিশনের আগে কি আছে, এটা পড়েছিলাম গতকাল। তো অ্যাজ ওয়েল অ্যাজটা প্রিপোজিশনের নিয়মেরই মতো, অ্যাজ ওয়েল অ্যাজ এর আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। তার মানে অ্যাজ ওয়েল অ্যাজ এর পরে যে রেগুলার প্র্যাকটিস, এটা কিন্তু সাবজেক্ট না, তোমাকে সাবজেক্ট চিনতে হবে আগে। এখানে তুমি এস দেখে এখানে সাবজেক্ট প্লুরাল, তাই তুমি এখানে আর দিয়ে দিচ্ছ, বিষয়টা এরকম, কিন্তু এটা ভুল হবে। হ্যাঁ, তোমার এখানে অ্যাজ ওয়েল অ্যাজ এর আগের সাবজেক্ট কি আছে, আ গুড কমান্ড ওভার ইংলিশ, ইংলিশে একটা ভালো দক্ষতা। এই যে এখানে কোনো এস বা ইএস যুক্ত নেই, কোনো নাউনের সাথে নেই, আছে নেই, সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব আর নিব না, আমরা নিব ইজ, সিঙ্গুলার ভার্ব হচ্ছে ইজ। ক্লিয়ার? ওকে, তাসনিম হুসাইনের হয়েছে, আব্দুর রহমান একটু ভুল হয়েছে, হ্যাঁ, এটা একটু নতুন নিয়ম ছিল, সুকৃতি মিষ্টি, সাবরিনা ইয়াসমিন তাসবির হয়েছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, বিপ্লব আহমেদ ভাইয়ের অনেক বড় ফ্যান আমি, থ্যাংক ইউ। আমার যে ফ্যান রয়েছে জানতাম না, আমি তো জানতাম যে আমার রুমেই শুধু ফ্যান আছে, আর কোনো ফ্যান কোথাও নেই। যাক, তোমাদের ভিতরেও ফ্যান পাওয়া গেল তাহলে। ওকে, আচ্ছা, এরপরেরটা করো তো, এরপরেরটা গতকালকের এক্সাম্পলে ছিল, আজকে দেখি করতে পারো কিনা। 80% ইনফরমেশন অফ অল কম্পিউটার্স of all the computers dash be in English, সেম নিয়ম, অজ আর বাদ, কারণ কোনো সেন্টেন্স কোনো
হচ্ছে কোনো এই প্যাসেজের কোনো সেন্টেন্স পাস্ট টেন্সে নেই, সো ওয়াজ আর বাদ, আমাদের ইজ আর থেকে যে কোনো একটা নিতে হবে। এই অ্যান্সারটা গতকাল ক্লাসে পড়িয়েছি, সো এটা আর সলভ করলাম না, তোমরা নিজেরাই সলভ করো, এটা তোমরা নিজেরাই সলভ করো। আচ্ছা, এরপরে দেখো কি হবে, উইথ আ ভিউ টু, এই যে এই নিয়মটা, এই প্রথম নম্বর নিয়মের মতো, ক্যান্ট হেল্প, তারপর হচ্ছে উইথ এ ভিউ টু, তারপর হচ্ছে ওয়াইল, মাইন্ড, এইগুলো থাকলেই ভার্বের সাথে আইএনজি, শেষ, অ্যান্সার খুবই সহজ, ঠিক আছে। ওকে, সো ক্যান্ট হেল্প, ওয়াইল, মাইন্ড, ওয়াইল মানে হয়েল আর কি, WHILE, ওয়াইল নিয়ম যেটা ছিল। তো এইগুলো থাকলে কি হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সো এক্সচেঞ্জ যে ভার্বটা রয়েছে এখানে, এক্সচেঞ্জ ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত করে দাও, শেষ, এক্সচেঞ্জ ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত করে দাও, EXCHANGING, এক্সচেঞ্জিং। কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত করার সময় শেষে ই থাকলে এটা বাদ দিয়ে দিতে হয়, দিয়ে তারপরে আইএনজি যুক্ত করতে হয়, ঠিক আছে। এক্সচেঞ্জিং আওয়ার ভিউজ উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, বলছে উইথ এ ভিউ টু, এক্সচেঞ্জিং আওয়ার ভিউজ, আমাদের যে মতামত এবং ভিউ রয়েছে, উইথ, হ্যাঁ, উইথ এ ভিউ টু এক্সচেঞ্জিং আওয়ার ভিউজ উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের অন্যান্য দেশের সাথে আমাদের মতামত, আমাদের দর্শন, আমাদের ভিউগুলোকে এক্সচেঞ্জ, বিনিময় করতে উই হ্যাভ টু, দেখো উই হ্যাভ টু, আমাদেরকে হ্যাভ টু মানে কি, এটা দ্বারা বাধ্যতামূলক কিছু করা বোঝায়, যে কোনো কিছু করতে হবে, বাধ্যতামূলক, তাই না, এরকম বোঝায়। এটা হচ্ছে ফ্রেজের মানে স্পেশাল ইউজেস অফ ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস এর ওইখানে নিয়ম, সো এখানে দরকার নেই, আমাদের এখানে যেটা দরকার সেটা করি। দেখো উই হ্যাভ টু কি করতে হবে, এই যে হ্যাভ টু আছে এখানে, কি আছে, হ্যাভ টু আছে। এখন হ্যাভ টু কি সেমি মডাল অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব আছে না, এই নিয়মটা অবশ্য গতকালকে হয়তো পড়াই নাই, মানে গতকাল কিছু কিছু নিয়ম ছিল, বাদ ছিল, তার মধ্যে এটা একটা। মডাল অক্সিলারি ভার্ব হচ্ছে কি, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, তাই না, তারপর হচ্ছে তোমার উইল, উড, এবার হচ্ছে তোমার হ্যাভ টু, হ্যাজ টু, ওড টু, এই যে ভার্বগুলো রয়েছে মডাল অক্সিলারি ভার্ব বলে এগুলোর পরে যদি কোনো ভার্ব আসে, সেই ভার্বটা এক নম্বর ফর্ম হয়, মানে ভার্বের এক নম্বর ফর্ম হয়, অর্থাৎ সংক্ষেপে ভার্বটা যে অবস্থায় আছে ওই অবস্থায় বসিয়ে দিতে হবে। মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের এক নম্বর ফর্ম হয়, অর্থাৎ ভার্বটা যে অবস্থায় আছে ওটাই বসিয়ে দেবে, অ্যান্সার তোমার শেষ। সো কি বললাম, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ঠিক আছে, ওড টু, হ্যাভ টু, হ্যাজ টু, এগুলো, এই ভার্বগুলো মডাল অক্সিলারি ভার্ব, এগুলোর পরে ভার্বের এক নম্বর ফর্ম হয়। সো এখানে অ্যান্সার হবে LEARN, লার্ন, শেষ, অ্যান্সার শেষ, ঠিক আছে। আচ্ছা, বেস ফর্ম হবে আর কি। আচ্ছা, এরপর কি হবে, এটা এই বোর্ড কোয়েশ্চনটা একটু মোটামুটি সহজ আছে, এরপরে পরের হচ্ছে বোর্ড কোয়েশ্চনে অনেক কিছু শেখার আছে। দেখো মোরওভার এছাড়া বা অধিকন্তু, উই প্রোভাইড উইথ দ্য, আচ্ছা দেখো এইটা তোমরা পারো কিনা একটু দেখি, উই প্রোভাইড উইথ দ্য গুড স্কোপ অফ, এটা তো পারবা ইজিলি, কারণ এই দেখো এই ভার্বটা তো ইজিলি পারবা, এখানে প্রিপজিশন রয়েছে, প্রিপজিশনের পরে ভার্ব থাকা মানে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেওয়া, শেষ, এনজয়িং, শেষ, অ্যান্সার শেষ। প্রিপজিশন আছে ওইখানে, কি আছে, প্রিপজিশন আছে, প্রিপজিশনের পরে যদি ভার্ব থাকে ওই ভার্বের সাথে কি করতে হয়, আইএনজি যুক্ত করতে হয়, তাহলে হবে উইথ দ্য গুড স্কোপ অফ এনজয়িং দ্য বেস্ট বুকস থ্রু ইংলিশ, থ্রু ইংলিশ মানে ইংলিশের মাধ্যমে বা ইংরেজি ভাষার মাধ্যমে। তাহলে এখানে অর্থটা কেমন হচ্ছে, দেখো উই প্রোভাইড, দেখো উই প্রোভাইড উইথ দ্য গুড স্কোপ, গুড স্কোপ মানে কি, গুড স্কোপ মানে ভালো, গুড মানে ভালো, স্কোপ মানে হচ্ছে অ্যাডভান্টেজ মানে সুযোগ। তো এখানে বলছে প্রোভাইড মানে হচ্ছে প্রদান করা, প্রোভাইড মানে প্রদান করা বা দেওয়া। সো বলছে উই প্রোভাইড উইথ গুড স্কোপ অফ এনজয়িং দ্য বেস্ট বুকস থ্রু ইংলিশ, ইংলিশের মাধ্যমে সব থেকে ভালো ভালো বই এনজয় বা উপভোগ করার ভালো সুযোগ আমরা প্রদান করি, এরকম, মানে যদি আমি এখানে প্রোভাইডের কিছু না করে অর্থটা করি তাহলে এরকমই হয়। বিষয়টা হচ্ছে এখানে তোমাদের যদি শর্টকাটে বলি, একদম শর্টকাট ওয়েতে বলি, তাহলে তোমাদের গতকাল একটা নিয়ম পড়েছিলাম যে ভার্বের পরে কি যদি তোমার বাই থাকে, কি থাকে, বাই, ভার্বের পরে যদি বাই থাকে তাহলে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে 90% ক্ষেত্রে কি হবে, 99% ক্ষেত্রে প্যাসিভ হবে, প্যাসিভের নিয়ম অনুসারে হবে। তুমি হচ্ছে বাইয়ের সাথে আরেকটা অর্ড যুক্ত করতে পারো, সেটা হচ্ছে উইথ আর বাই যদি থাকে,
ঠিক আছে, নর্মালি ম্যাক্সিমাম ক্ষেত্রে বাই থাকে, এই যে এখানে একটা উইথ দিয়ে দিয়েছে। ওকে, সো ভার্বের পরে যদি কখনো উইথ অথবা বাই থাকে তাহলে মনে করবে এটা আমার প্যাসিভে রয়েছে। কিসে রয়েছে? প্যাসিভে রয়েছে। অর্থটা করো তাহলে বুঝতে পারবা। উই এখানে যেটা হচ্ছে উই প্রোভাইড, মানে উই প্রোভাইড, আমি যদি কোনো কিছু পরিবর্তন না করি তাহলে অর্থ হবে আমরা প্রদান করি ভালো সুযোগ। ইংরেজি ভাষার মাধ্যমে, ইংরেজি ভাষা, এই ভাষার মাধ্যমে আমরা ভালো ভালো বই উপভোগ করার সুযোগ প্রদান করি। তাই করি, আমরা করি। কে করে? আমি তো কোনো বই লিখি না, নর্মাল ইংলিশ বই, এত কোনো ভালো ভালো বই লিখি নাই যার মাধ্যমে হচ্ছে ইংরেজি ভাষার মাধ্যমে কি ভালো ভালো বই কি বলে উপভোগ করার সুযোগ তৈরি করে দিই মানুষের জন্য, এরকম তো কিছু হয় না। তুমি করো, আমি করি না, করে না। বিষয়টা এখানে যেটা বোঝাতে চাইছে সেটা হচ্ছে আমাদেরকে, উই আর প্রোভাইডেড, আমাদেরকে প্রদান করা হয় ভালো সুযোগ প্রদান করা হয়, আমাদেরকে আমাদের হাতে উপযুক্ত সুযোগ প্রদান করা হয়, ভালো সুযোগ প্রদান করা হয় অফ এনজয়িং দ্য বেস্ট বুকস থ্রু ইংলিশ, ইংরেজি ভাষার মাধ্যমে। ইংরেজি ভাষার মাধ্যমে ভালো ভালো বই পড়ার বা উপভোগ করার সুযোগ আমাদেরকে দেওয়া হয়, এটা এখানে বুঝিয়েছে। তার মানে এই যে ইংরেজি ভাষায় প্রচুর নোভেল লেখা রয়েছে, ছোট গল্পের বই রয়েছে, অনেক সুন্দর সুন্দর বই রয়েছে। সো এই সমস্ত বইগুলো আমরা উপভোগ করি, ঠিক আছে, ইংরেজি ভাষার মাধ্যমে। ইংরেজি ভাষায় লেখা হয়েছে, সো ইংরেজি ভাষাটা আমরা যারা জানি তারা আমরা হচ্ছে বিশ্বের নর্মালি ইংরেজি যেহেতু একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, পৃথিবীতে অনেক ভাষার বই রয়েছে, তো যেগুলো তোমার কি বলে বেস্ট সেলিং বুক, ঠিক আছে, বিশ্বব্যাপী জনপ্রিয় বুক, এই সমস্ত বইগুলোকে প্রথমত ইংরেজি ভাষায় অনুবাদ করা হয়, তাই না? প্রথমত কোন ভাষায় অনুবাদ করা হয়? ইংরেজি ভাষায় অনুবাদ করা হয়, এবং ইংরেজি ভাষায় অনুবাদ করার মাধ্যমে আমরা হচ্ছে এই বইটা পড়ার বা উপভোগ করার সুযোগ পেয়ে থাকি। কারণ এটা তোমার স্প্যানিশ একটা ভাষা লেখা হয়েছে, তারপরে ধরো তোমার আরবিতে কোন একটা বই লেখা হচ্ছে, এটা হচ্ছে খুব জনপ্রিয় একটা বই, কিন্তু এই আরবি ভাষা, স্প্যানিশ ভাষা তো আমরা বা হচ্ছে তুমি তোমরা পারো না, তাই না, বা পারি না। তো সেক্ষেত্রে কি হবে, এইটা ইংরেজি ভাষায় যখন অনুবাদ করা হবে তখন এটা পড়ার সুযোগ আমরা পাবো। তাই বলছে আমাদেরকে প্রদান করা হয়। কে প্রদান করে সেটা এখানে উল্লেখ নেই, এটা প্রদান অনেকেই করতে পারে, অন্যান্য মানুষরা করে। তাই বলতেছে উই আর প্রোভাইডেড, এখানে তোমার যেটা হয় প্যাসিভের নিয়ম অনুসারে হয়েছে। শর্টকাটে বুঝতে চাইলে এই যে ভার্বের পরে উইথ রয়েছে। ওকে, তারপরে তুমি একটু অর্থটা করে নিবে। এখন প্যাসিভ হলে নিয়ম কি ছিল? প্যাসিভ হলে কি নিয়ম ছিল? ইজ আর ওয়াজ আর হবে। ওয়াজ আর তো শুরুতেই বাদ, কারণ আমাদের সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, মানে পাস্ট টেন্সে নেই, আমাদের কোনো সেন্টেন্স পাস্ট টেন্সে নেই। তার মানে ইজ আর থেকে যে কোনো একটা হবে। এখানে কথা হচ্ছে কোনটা হবে? উই হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট নাকি প্লুরাল সাবজেক্ট? প্লুরাল সাবজেক্ট। আমরা মানে কি? আমি, তুমি, সে, আমরা, তাই না? অ্যাটলিস্ট তিনজনকে বোঝায়, তিনজন দিয়ে আমরা হয়। সো এখানে প্লুরাল ভার্ব আর হবে। আর প্যাসিভ হলে কি হয়? ভার্বের 3 নম্বর ফর্ম হয়। সো এখানে হবে প্রোভাইডেড। 3 নম্বর ফর্ম বসাতে হবে, প্রোভাইডেড। সো উই আর প্রোভাইডেড। ওকে, অ্যান্সার হয়েছে। হ্যাঁ, সেলিমউদ্দিনের হয়েছে। কি বলছে ভাই? প্রোভাইডের পরে তো প্রিপজিশন উইথ আছে, তাহলে প্রোভাইডের সাথে না কেন হবে? সেটা তো হচ্ছে ভার্বের আগে থাকলে। তুমি যেটা বলছো এখানে যে প্রোভাইডের পরে উইথ আছে, তাই এখানে আইন যুক্ত না, কেন হবে? প্রোভাইডের আগে যদি উইথ থাকতো এখানে, তাহলে এই ভার্বের সাথে আইন যুক্ত করতাম। ভার্বের আগে মানে প্রিপজিশনটা অবশ্যই ভার্বের আগে থাকতে হবে, ঠিক আছে? যেমন আগে একটা করলাম, কই আছে? এই যে এখানে আগে একটা করলাম, তো এই যে এইটা যেটা করলাম ডি নম্বর, এখানে মেইনটেইন, এই যে ভার্ব, এই ভার্বটার আগে প্রিপজিশন আছে, তাই এটার সাথে আমরা আইনজি যুক্ত করেছিলাম, ফর মেইনটেইনিং, ঠিক আছে? আগে থাকতে হবে, নট পরে। পরে থাকলে তো হবে না, অবশ্যই আগে থাকতে হবে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এরপরে অ্যান্সার করো। এ হচ্ছে ইংলিশ ড্যাশ নাও নো লঙ্গার দ্য নেটিভ স্পিকার্স ল্যাঙ্গুয়েজ। এই অ্যান্সারটা তোমরা নিজেরাই করো। এই যে বি, এটা সহজ, একদম সহজ, এটা না পারলে কিন্তু হবে না। হ্যাঁ, নিজেরা এটার অ্যান্সার করো। আমি হচ্ছে তোমার এইটার অ্যান্সার করি। নাও, এখন বা বর্তমানে, ইট ড্যাশ টু দ্য ওয়ার্ল্ডস পিপল। বলছে ইংলিশ ড্যাশ, এখানে একটা কোনো ভার্ব হবে, ইংলিশ নাও নো লঙ্গার দ্য নেটিভ স্পিকার্স ল্যাঙ্গুয়েজ। ইংরেজি এই ভাষাটা বর্তমানে শুধু ইংরেজদের ভাষা নয়, মানে ইংরেজি ভাষাভাষীদের ভাষা নয়। তাহলে কি? নাও বর্তমানে বা এখন, ইট ড্যাশ বিলং, মানে কি বিলং
বিলং মানে কি সত্তাধীন হওয়া, মালিকাধীন হওয়া। ইট বিলং তোমার হচ্ছে কি টু দ্য ওয়ার্ল্ডস পিপল, এটা সারা বিশ্বের মানুষের মালিকানাধীন। মানে এইটা শুধুমাত্র আর ইংরেজদের বা ইংরেজি ভাষাভাষীদের ভাষা নয়, এটা সারা বিশ্বের মানুষদের একটা কমন ভাষা, সবাই এই ভাষায় কথা বলে যখন তাদের কমিউনিকেট করার প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে এখানে কি হবে দেখো, সো এই যে বিলং ভার্বটা এটা কখনোই প্যাসিভ হয় না, এটা কখনোই প্যাসিভ হয় না। এটা দেখো তুমি হচ্ছে সেন্টেন্সটা যদি দেখো, এটা আগেও বলেছি সেন্টেন্সটা পাস্ট টেন্সে নেই, পাস্ট টেন্সে আছে নেই, তাহলে কি হবে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হবে। গতকাল ক্লাসে পড়েছি না, কোনো সেন্টেন্স যদি পাস্ট টেন্সে না থাকে, পাস্ট টেন্স চেনার নিয়ম তো তোমরা জানো, পড়েছি গত ক্লাসে। সো কোনো সেন্টেন্স যদি পাস্ট টেন্সে না থাকে তাহলে কি করবে, ভার্বের সাথে এস বাই এস যুক্ত করবে, এটাই তো পড়িয়েছিলাম। শর্ত হচ্ছে সাবজেক্ট দেখবা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার কিনা। এই যে ইট সাবজেক্ট, তো ইট হচ্ছে থার্ড পারসন, আবার এটা সিঙ্গুলার নাম্বার, ইট মানে ইহা, একটা জিনিসকে বোঝাচ্ছে। সো এখানে ভার্বের সাথে আমরা এস যুক্ত করে দিব, বিলংস, অ্যান্সার শেষ। ইট বিলংস টু দ্য ওয়ার্ল্ডস পিপল। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, হ্যাঁ সেন্টেন্সটা পাস্ট টেন্সে নেই, তাই ভার্বের সাথে এস বাই এস যুক্ত করে দিলাম আমাদের নিয়ম অনুসারে। এবার বলছে ইটস হাই টাইম, ইটস হাই টাইম, দেখো ইটস হাই টাইম, এই যে হাই টাইমের নিয়ম আর কি, এটা নর্মালি তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সে বেশি আসে, বাট রাইট ফর্ম ভার্বে কিন্তু চলে এসেছে। সো গ্রামার শিখলে যে কোন মানে একবার ভালো করে শিখতে পারলে গ্রামার তুমি সব জায়গায় ভালো করতে পারবা। ইটস হাই টাইম এটা তুমি কমপ্লিটিং সেন্টেন্সের নিয়ম, তো এখানে যদি একটু ভালো করে শিখে ফেলো গ্রামারের নিয়মটা, তাহলে রাইট ফর্ম ভার্বে তোমার হয়ে যাচ্ছে একটা অ্যান্সার, তাই না? খুব সহজে হয়ে যাচ্ছে। তাহলে এটার অ্যান্সার কি হবে বলো এবার, ইটস হাই টাইম, কে বলো ইটস হাই টাইমের পরে কি হয়, ইটস হাই টাইমের পরে যদি ইটস হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে, নর্মালি ইটস হাই টাইমের পরে ভার্ব দুই রকম হতে পারে। এটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাস আমি পড়িয়েছিলাম। সো একটা হচ্ছে সরাসরি টু প্লাস ভার্ব, এরকম টু প্লাস ভার্ব, একটা হচ্ছে টু প্লাস ভার্ব, আর একটা হচ্ছে ভার্বের দুই নম্বর ফর্ম। কথা হচ্ছে কোনটা কখন, যদি ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট না থাকে, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট না থাকে সেক্ষেত্রে টু প্লাস ভার্ব। আর যদি ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকে, যেমন উই হচ্ছে সাবজেক্ট, ইটস হাই টাইমের পরে সাবজেক্ট হচ্ছে উই, তাহলে ভার্বের দুই নম্বর ফর্ম ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে কি হবে, পেই ভার্বের দুই নম্বর ফর্ম কি, ইটস হাই টাইম উই পেইড, এই যে পেইড হচ্ছে ভার্বের দুই নম্বর ফর্ম। সো ইটস হাই টাইম উই পেইড মোর অ্যাটেনশন টু ইংলিশ, এখনই উপযুক্ত সময় হচ্ছে ইংরেজির প্রতি কি আমাদের আকর্ষণ, আমাদের আগ্রহ কি করা, প্রদান করা, প্রকাশ করা। ঠিক আছে, ওকে। পেইড ভার্বটা অনেকে ভুল, প্লেই না কিন্তু, হ্যাঁ এটা কিন্তু প্লে মানে খেলা করা, এটা না। আবার প্লে মানে ভূমিকা, এই পালন করা, দুইটা অর্থ হয়। প্লে মানে খেলা করা, প্লে মানে পালন করা, যেমন প্লে রোল মানে ভূমিকা পালন করা। আচ্ছা এটা না, এটা হচ্ছে পেই মানে প্রদান করা, এটার ভার্বের দুই নম্বর তিন নম্বর ফর্ম হচ্ছে তোমার পেইড। ওকে, ক্লিয়ার? ওকে, সাবরিনা, তারপর হচ্ছে বিপ্লব, নুসরাত জাহান, ক্লিয়ার? সবারই হয়েছে, থ্যাংক ইউ। অন্যদের কি অবস্থা? অন্য হচ্ছে অ্যান্সার করছো না দেখছি, কি অবস্থা? আচ্ছা এরপর হচ্ছে আদারওয়াইজ, এটার অ্যান্সার দেখি তো তোমরা পারো কিনা। বলতেছে আমাদের এখনই উচিত ইংরেজির প্রতি আমাদের আগ্রহ, আমাদের আকর্ষণ, আমাদের মনোযোগ প্রকাশ করা বা প্রদান করা। আদারওয়াইজ অন্যথায়, আদারওয়াইজ মানে অন্যথায় বা নতুবা উই ড্যাশ ল্যাগ বিহাইন্ড মানে পিছিয়ে পড়া, নতুবা আমরা পিছিয়ে কি বলো, অর্থ করো, নতুবা আমরা পিছিয়ে কি করব বলো। যদি এটা নর্মালি তুমি যদি সেন্টেন্সের অর্থটা করো তাহলে স্বাভাবিকভাবে কি এমন অর্থ আসে, ফিউচারের অর্থ আসে, কেমন যে আমাদের এখনই হচ্ছে ইংরেজির প্রতি আমাদের আগ্রহ প্রকাশ করা, নতুবা অন্যথায় উই ড্যাশ ল্যাগ বিহাইন্ড আমরা পিছিয়ে পড়বো, এরকম অর্থ আসে, স্বাভাবিকভাবে এরকম অর্থ আসে। তো সেই হিসেবে তুমি এটা বোঝাই যাচ্ছে এই সেন্টেন্সটা ফিউচার টেন্সের অর্থ আসতেছে এখানে। ঠিক আছে, আর যদি তুমি এটা না করতে পারো নিজে নিজে, তাহলে গ্রামার যেটা সেটা বলি, আদারওয়াইজ যুক্ত যে সেন্টেন্সটা থাকবে ওই সেন্টেন্সটা অবশ্যই ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। কি হবে? ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইন ডিফি, এগুলো আসে না পরীক্ষায়, দুই একটা আসে মাঝে মধ্যে। হ্যাঁ, এটা কোনো বোর্ডে আমি দেখি নাই কখনো, এই হচ্ছে তোমার দিনাজপুর বোর্ডে একটা দিয়ে দিয়েছে, বিষয়টা হচ্ছে এরকম, নর্মালি আসবে না।
শাকিল খান নতুন প্রথম ক্লাসটাই একটু দেখতেছে, হ্যাঁ প্রথম ক্লাসটাই ভালো করে দেখো, গত ক্লাসটা ভালো করে দেখো। আর সম্পূর্ণ ক্লাস দেখতে গেলে ইউটিউবে আমার ভিডিও পাবা, ইউটিউব থেকে আমার ক্লাসটা দেখে নিতে পারবো, ঠিক আছে? ইউটিউবে আমার রাইট ফ্রম ভার্বের ক্লাস দেওয়া আছে, কমপ্লিটিং সেন্টেন্স, মডিফায়ার, কানেক্টর, সব ভিডিও ইউটিউবে দেওয়া আছে, দেখতে পারো, সমস্যা নাই। ওকে, ইউটিউবে আমার অনেক ভিডিও দেওয়া আছে, দেখতে পারো। তাহলে ফিউচার ইনডিফিনিট মানে কি? ফিউচারে কি হয়? উইল হয়। ফিউচার ইনডিফিনিট টেন্সে উইল হয়, উইল। সো এখানে একটা উইল বসাও আর এর ল্যাগ বসায় দিলে হচ্ছে, কারণ উইল হচ্ছে একটা মডাল অক্সিলারি ভার্ব, এরপরে সবসময় ভার্বের বেস ফর্ম বা ভার্বের এক নং ফর্ম বসে। তাহলে আদারওয়াইজ উই উইল ল্যাগ বিহাইন্ড, অন্যথায় আমরা পিছিয়ে পড়বো। ওকে, বিপ্লব আহমেদ সেকেন্ড টাইমের জন্য এনি কোর্স নেবেন না? আচ্ছা, তুমি কি 24 ব্যাচের? মানে এটা তো আমি জানি না, মানে সম্ভবত তুমি হচ্ছে কি বলে অ্যাডমিশনের কথা বলছো কিনা আমি জানি না। সেকেন্ড টাইম মানে তো অ্যাডমিশন। যাই হোক, অ্যাডমিশনের সেকেন্ড টাইম কোনো ব্যাচ নেই, আমাদের হচ্ছে ফার্স্ট টাইম ব্যাচ সবসময়। আর তোমার সামনে আমরা অ্যাডমিশনের যে কোর্সটা আনবো, এটা শুধুমাত্র ইংলিশের কোর্স আনবো, আমি নিজে পড়াবো অ্যাডমিশন ইংলিশ। বর্তমানে হচ্ছে আমাদের কোর্স তোমার হচ্ছে 1 জুলাই থেকে 2টা কোর্স, মানে নর্মালি হচ্ছে বাংলা, ইংলিশ এবং আইসিটি কোর্স শুরু হবে, কোর্সের ক্লাস শুরু হবে। ভর্তি এখন চলছে, তোমরা চাইলে ভর্তি হতে পারো। আমাদের হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার আমি নিব, আর আইসিটি হচ্ছে তোমার তারেক ভাই, এবং বাংলা হচ্ছে রিয়াপু নেবেন। সো যারা ভালো টিচারের ক্লাস খুঁজছো তারা হচ্ছে আমাদের কোর্সে ভর্তি হইতে পারো। আমরা হচ্ছে ডেডিকেশন দিয়ে পড়ানোর চেষ্টা করি সবসময়। ওকে, আর যারা হচ্ছে ক্লাস দেখে ভর্তি হতে চাও তারা ইউটিউবে ফ্রি ক্লাস রয়েছে, ওইগুলো সিআরডেমি, এই যে ইউটিউবের নাম সিআরডেমি না এখানে লেখা, সিআরডেমি চ্যানেলে গিয়ে আমাদের ভিডিওগুলো দেখতে পারো, দেখে এরপরে তুমি ভর্তি হতে পারো। সিআরডেমি আমাদের কোর্সের বিশেষত্ব হচ্ছে এখানে অ্যাডমিশন এবং তোমার হচ্ছে একাডেমিক দুইটাই পড়ানো হয়, ঠিক আছে? অ্যাডমিশনের তোমার একাডেমিকের সাথে সাথে অ্যাডমিশনটাও দেখিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে ইংলিশ বাংলা এই কোর্সের বিশেষত্ব। ওকে, যাই হোক, 24 ব্যাচ বিপ্লব আহমেদ 24 ব্যাচ রাইট ফ্রম ভাবে ক্লাস করতেছো, এটা এইচএসসির ক্লাস ভাইয়া। তুমি হচ্ছে এই ক্লাসটা না করলেও তোমার হবে, কারণ এটা এইচএসসির ক্লাস, একাডেমিকের ক্লাস। তুমি হচ্ছে অ্যাডমিশনের পড়ো এখন। আর সেকেন্ড টাইম ব্যাচ আমাদের নর্মালি নেই, আর শুধুমাত্র ফার্স্ট টাইম ব্যাচের স্টুডেন্টদেরকে পড়ানো হয়। যাই হোক, ওকে, শাকিল খানের ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমাদের একটা বোর্ড কোশ্চেন সলভ করলাম আমরা হচ্ছে এবার যশোর বোর্ড 24-এর কোশ্চেনে কিছু না কিছু থাকে, ঠিক আছে? কিছু না কিছু থাকে, নতুন নতুন নিয়ম থাকে, বিশেষ করে শেষের দিকে কিছু নতুন নতুন নিয়ম আছে, এটা আমরা পড়াবো। ওকে, বিপ্লব আহমেদ বলছে আপনার ক্লাস আমি আগে করছি, অনেক ভালো লাগে। শাকিল খানও বলতেছে থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা, এই কমপ্লিমেন্টের জন্য। ওকে, বিল্লাহ আহমেদ এমনিতে করতেছে, ভালো লাগতেছে। আচ্ছা, ভালো লাগলে করো, সমস্যা নেই। আচ্ছা, তোমাদের বোর্ড কোশ্চেন, হ্যাঁ তোমাদের 24-এ এসে ছেলেগুলো। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে যশোর বোর্ডের কোশ্চেনটা সলভ করার একটু ট্রাই করি। তো তোমরা, আমি যেটা আগেই বললাম, তোমরা নিজেরাই আমার আগে অ্যান্সার করার ট্রাই করবা, আমার আগেই অ্যান্সার করার ট্রাই করবা, আমি তো অ্যান্সার অবশ্যই করব। হ্যাঁ, ঠিক আছে? সিআরডেমি ইউটিউব চ্যানেল, সিআরডেমি কে জানি কোশ্চেন করছিল, সিআরডেমিতে প্রচুর ভিডিও তো পাবা, ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের ভিডিওগুলো দেখবা, দেখে আমাদের কোর্সগুলো তোমরা কিনতে পারো, ঠিক আছে? অনেকেই দেখি যে গ্রুপগুলোতে পোস্ট দাও কোন কোর্সটা ভালো হবে, ঠিক আছে? সব ক্লাস দেখে ভর্তি হও, সমস্যা নেই। আচ্ছা, আর আমি হচ্ছে গতকালকে ইংলিশ ফার্স্ট পেপারে সেকেন্ড পেপারে ক্লাস নিয়েছিলাম, তার আগে ফার্স্ট পেপারে একটা ক্লাস নিয়েছিলাম, আই হ্যাভ এ ড্রিম, যেটা নর্মালি প্রায় বোর্ড পরীক্ষা এসে থাকে। আচ্ছা, যাই হোক, এবার আমরা শুরু করি। এখানে দেখো, এখানে তোমার হচ্ছে আর পড়ি, দেখো বলতেছে ডিয়ার মিস্টার অ্যান্ড মিসেস বিশ্বাস বা বিশ্বাস আর কি। এটা হচ্ছে তোমার টিচার হচ্ছে তোমার গার্ডিয়ানের কাছে তার সন্তান সম্পর্কে একটা চিঠি লিখেছে, তার সন্তানের বিহেভিয়ার, আচরণ কেমন, পড়ালেখায় কেমন। তার সন্তানের নাম হচ্ছে রাহেল, ঠিক আছে? তো এটাই আর কি। দেখো এখানে তোমার আছে উই আর ভেরি ড্যাশ কনসার্ন অ্যাবাউট ইউর সন রাহেলস বিহেভিয়ার। আচ্ছা, বলছে উই আর ভেরি, আচ্ছা গতকালকের নিয়ম অনুসারে এটা অ্যান্সার করো তো, দেখি কে পারো। গতকালকের ক্লাসের নিয়ম অনুসারে এই অ্যান্সারটা তোমরা নিজেরাই করো। এটা গেল। নর্মাল হচ্ছে উই আর ভেরি
ড্যাশ মানে আমরা হচ্ছে আপনার সন্তান, আপনাদের সন্তান রাহেলের আচরণ নিয়ে খুবই উদ্বিগ্ন, খুবই চিন্তিত। কনসার্ন মানে হচ্ছে তোমার চিন্তিত, উদ্বিগ্ন। ঠিক আছে? দেখি গতকালকে যারা ক্লাস করছে এটা পারো কিনা। হি ড্যাশ প্লেড ট্রন ফ্রম স্কুল 3 times লাস্ট মান্থ। এটা তো অবশ্যই পারবা, এটা গতকালকের ক্লাসের এক্সাম্পলে ছিল। এটা দেখো আমরা পড়িয়েছিলাম আলয় নামে একটা ওয়ার্ড, এতে হচ্ছে তোমার কি, আচ্ছা এটা যদি তোমাদের দেখাই, গতকালকে যে নিয়মগুলো ছিল পড়েছিলাম না, যে অতীতকালকে নির্দেশ করে এরকম কিছু ওয়ার্ড আছে এখানে, আজরাইল দেখতেছি, আর এই যে এই ওয়ার্ডগুলো যদি থাকে এগুলো অতীতকালকে নির্দেশ করে। আলয় এতে হচ্ছে অ্যাগো, লাস্ট, অন, ডে অন, এগুলো যদি থাকে তার মানে সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে। কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে। তাহলে কি করতে হবে? ভার্বের 2 নম্বর ফর্ম বসাতে হবে, তাই না? এটা তো পড়িয়েছি গতকালকে। আচ্ছা দেখো এটা হচ্ছে গতকালকের ক্লাসে আমরা পড়িয়েছিলাম। তো সেই নিয়ম অনুসারে এখানে দেখো লাস্ট রয়েছে, লাস্ট ওই যে আলাওয়ের এল এর লাস্ট, কোনো সেন্টেন্সের লাস্ট থাকা মানে সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে। তাহলে ভার্বের 2 নম্বর ফর্ম বসাতে হবে। এই যে এখানে তোমার হচ্ছে কই, এই যে প্লে যে ভার্ব, এটা 2 নম্বর ফর্ম বসালেই হয়ে যাচ্ছে, PLAYED, প্লেড। ঠিক আছে, প্লেড, শেষ। অ্যান্সার সহজ, খুবই সহজ। আচ্ছা শাকিল খান, দেখতেই পাচ্ছ যশোর বোর্ড 24-এর কোশ্চেন এটা। আচ্ছা তাহলে এটা তোমরা পারবা। এবার লাস্ট রয়েছে তাই ভার্বের 2 নম্বর ফর্ম ইউজ করলে। এখন হচ্ছে when, যখন হি ড্যাশ টু ইজ ক্লাস হি ইউজুয়ালি নট কনসেন্ট্রেট অন হিজ লেসন। এটা হচ্ছে গতকালকের ক্লাসের একটা এক্সাম্পল ছিল। তো এটার অ্যান্সার করো তো দেখি কারা পারো। যারা গতকালকের ক্লাসে ছিল তারা একটা অ্যান্সার করো তো দেখি, দেখি কারা পারো, কতটুকু মনে আছে তোমাদের। এই অ্যান্সারটা করে 2টার অ্যান্সারই করবা, 2টার অ্যান্সারই করবা। ঠিক আছে, 2টার অ্যান্সারই করবা, আমার আগে করার ট্রাই করো সময়। নাজমুল হুদা বলতেছে খেইম। আচ্ছা আচ্ছা, আর কেউ? এনিওয়ান এলস? হ্যাঁ এখন দেখো এটা গেল। এই সেন্টেন্সটা এখান থেকে পড়ো, when he dash come to class he usually not concentrate on his lesson। এই পুরো সেন্টেন্সটা পড়ো। পড়ার পরে তুমি দেখো তো এইখানে ওই যে পাস্ট টেন্সকে চেনার যে 3টা নিয়ম আমরা পড়িয়েছিলাম, অতীতের কোনো ঘটনা বা সাল, অতীতকে নির্দেশ করে এমন কোন ওয়ার্ড, আলয়, এরপরে হচ্ছে তোমার কি প্যাসেজে বা সেন্টেন্সে এমন কোনো ভার্ব থাকা যেটা হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম। এই যে 3টা থাকলে কি হয়, প্যাসেজটা পাস্ট টেন্সে থাকে। এটা বিস্তারিত ব্যাখ্যা পড়িয়েছিলাম। যাই হোক, এই সেন্টেন্স কি এই 3টার কোনোটা আছে? দেখো তো আছে কিনা। এই সেন্টেন্স কি ওই 3টার কোনোটা আছে? এই যে সেন্টেন্সটা পড়ো when থেকে শুরু করে এই পর্যন্ত, এই সেন্টেন্স কি ওই 3টার কোনো একটা আছে? দেখো তো কোন একটা আছে কিনা, আছে কিনা একটু দেখো তো। প্রথম নাম্বার নিয়ম, একদম প্রথম নাম্বার নিয়ম, দেখো নেই, এই 3টার কোনোটা নেই। পাস্ট টেন্সের কোনো আলামত এই সেন্টেন্সে নেই। তার মানে কি, পাস্ট টেন্সের আলামত না থাকলেই সেটা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। সেখানে একটা এস যুক্ত করলেই হয়ে যাচ্ছে। ও কথা হচ্ছে সাবজেক্টের প্রতি খেয়াল করতে হয়। সাবজেক্ট এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, শর্ত হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া লাগবে। তো হিটা হচ্ছে আমাদের থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, তাই এখানে আমরা এস যুক্ত করে দিলাম, আমাদের অ্যান্সার শেষ। এর বলছে when he comes to class, যখন সে ক্লাসে আসে, সে ইউজুয়ালি সাধারণত dash not concentrate on মানে কি, মনোযোগ দেওয়া, on his lesson, সে তার পাঠে বা লেসনে মনোযোগ দেয় না। আচ্ছা গতকালকে নিয়মে পড়িয়েছিলাম যদি ব্র্যাকেটের ভিতরে নট থাকে তাহলে সেখানে ডু নট, ডাজ নট আর হচ্ছে ডিড নট, এই 3টা যে কোনো একটা হবে। ঠিক আছে, এই 3টা যে কোনো একটা হবে। সো এই সেন্টেন্সটা আমরা শুরুতেই তো পড়ে দেখলাম যে এটা পাস্ট টেন্সে নেই, তাহলে ডিড নট হবে না, বাদ, তাহলে ডু নট অথবা ডাজ নট থেকে যে কোনো একটা হবে। কথা হচ্ছে সাবজেক্টের প্রতি খেয়াল করতে হবে। সাবজেক্ট কই, সাবজেক্ট হচ্ছে এইটা সাবজেক্ট। তো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ নট নিব, আর যদি হচ্ছে না হয় তাহলে আমরা কি নিব, ডু নট নিব। তো হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা কি নিব, এখানে ডাজ নট নিব, শেষ, ডাজ নট। আর এই যে এখানে কনসেন্ট্রেট যেটা, এটাই বসে যাবে, আর কোনো পরিবর্তন নেই। ডাজ নট, ডু নট বসানোর পরে আর কিছু পরিবর্তন করা যাবে না। কনসেন্ট্রেট, ডাজ নট কনসেন্ট্রেট অন হিজ লেসনস। বুঝতে পেরেছো কিনা জানো তো?
আচ্ছা, নুসরাত জাহানের হয়েছে, হুমায়রা খানম, শুভ সেনের হয়েছে, নাজমুল হুদা, সুকৃতি মিষ্টির ভুল হয়েছে। হ্যাঁ, গতকাল ক্লাসটা দেখবা। শুভ সেনের ভুল হয়েছে প্রথমে। ওকে, যারা বুঝতেছো না গতকাল ক্লাসটা অবশ্যই দেখবা। তুমি নিজেই সেন্টেন্সটা দেখো, এখানে পাস্ট টেন্সের কোনো আলামত নেই। পাস্ট টেন্সের আলামত না থাকা মানে ভার্বের সাথে এস বাই এস না দেখে। হি ডাজ নট সিম টু আন্ডারস্ট্যান্ড টেক্সট, তাকে মনে হয় না যে সে তার ক্লাসের পার্ট বুঝে। হ্যাঁ, হি ডাজ নট সিম টু আন্ডারস্ট্যান্ড টেক্সট অ্যান্ড নেভার, এবং কখনোই আস্ক এনি কোয়েশ্চেন। আচ্ছা, এটা করো, এটা কি হবে? সেম সেম সেম। তো এই সেন্টেন্সটা পড়ো তো এখান থেকে এই পর্যন্ত, এই সেন্টেন্সটা পড়ো। এইখানেও কি কোনো পাস্টের আলামত আছে? পাস্ট টেন্স চেনার যে তিনটা আলামত, ওই তিনটার কোনোটা নাই এখানে। তার মানে আমরা ভার্বের সাথে আবার এস বাই এস যুক্ত করব। সেম জিনিস, পাস্ট টেন্সের আলামত না থাকা মানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করা। তাহলে আজকের সাথে আমরা এস বাই এস যুক্ত করব। কথা হচ্ছে সাবজেক্টের প্রতি খেয়াল করতে। সাবজেক্ট কই? অ্যান্ড এর পরে কোনো সাবজেক্ট নেই। আমি বলেছি অ্যান্ড এর পরে যদি সাবজেক্ট না থাকে, নরমালি থাকবে না। না থাকলে কি করতে হবে? অ্যান্ড এর আগে যে সাবজেক্ট আছে ওইটা, এই যে হি, এই সাবজেক্টটাই হচ্ছে অ্যান্ড এর পরের সাবজেক্ট। হি ডাজ নট সিম টু আন্ডারস্ট্যান্ড টেক্সট অ্যান্ড হি নেভার, এখানে নরমালি হি আছে একটা, ঠিক আছে? অ্যান্ড এর পরে সাবজেক্ট খুঁজতে হবে, অ্যান্ড এর আগে গিয়ে এই যে হিটাই হচ্ছে সাবজেক্ট ওইখানে। এইবার এখানে কি করতে হবে? সাবজেক্ট হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি করতে হবে? ভার্বের সাথে একটা এস যুক্ত করে দাও, অ্যান্সার শেষ। শর্টকাট নিয়ম, একদম শর্টকাট নিয়ম, এটা হচ্ছে মেন নিয়ম আমার। সো গতকালকে তো আমি এটাই পড়েছি, এটার উপরে বেশি গুরুত্ব দিয়েছি। একটা নিয়মে কতগুলো অ্যান্সার করে ফেললাম এখানে, 1 2 3, তিনটা অ্যান্সার শেষ। আরো পরে আসবে প্রচুর অ্যান্সার করতে। একটা নিয়ম জাস্ট কি, পাস্ট টেন্সের আলামত পড়েছি তিনটা, পাস্ট টেন্স চেনার নিয়ম তিনটা পড়েছি। ওই তিনটার কোনোটা না থাকলে ভার্বের সাথে এস বাই এস, শেষ, সে নিয়ম। এরপরেও যদি ভুল যায় তাহলে তো তোমাদের আর কিছু করার নেই, ঠিক আছে? নুসরাত জাহানের হয়েছে, তারপর নুসরাত জাহান 2 জন, সাবরিনার হয়েছে, শাকিল খানের হয়েছে, সুকৃতি মিষ্টিরও হয়েছে। ওকে, নুসরাত জাহান আবার আক্স দিল কেন হঠাৎ করে? বুঝলাম না তো, কেন আক্সড হবে বলো? এই সেন্টেন্সের তো পাস্ট টেন্সের কোনো আলামতই নেই, কেন তুমি ইডি যোগ করলা বলো? ভার্বের 2 নম্বর ফর্ম কেন ইউজ করলা? ওয়াই ডিড ইউ ইউজ ইডি? আচ্ছা, হয়তো বুঝতে সমস্যা হচ্ছে, বুঝতে হবে, সমস্যা নেই। এন্ড বলছে the only time he, দেখো, show any initiative is in excuse for not কিছু একটা। তুমি আবার এই সেন্টেন্সটা এই পর্যন্ত পড়ো, দেখো তো এই সেন্টেন্সে কি পাস্টের কোনো আলামত আছে? ওই তিনটার কোনো আলামত আছে? বলো তো, কোনো আলামত আছে কিনা, এটা অ্যান্সার করো। এই সেন্টেন্সে পাস্টের কি কোনো আলামত আছে? এই সেন্টেন্সে দেখো তো, ওই যে তিনটা আমরা পড়েছিলাম, অতীতের কোনো ঘটনা বা সাল, অতীত নির্দেশক কোনো ওয়ার্ড, এবং এমন কোনো ভার্ব থাকা যেটা ভার্বের 2 নম্বর ফর্ম। দেখো ওই নিয়ম, ভার্বের 2 নম্বর ফর্ম তো নেই, আছে কয় নম্বর ফর্ম? 1 নম্বর ফর্ম। ইজ কোন টেন্সকে নির্দেশ করে? প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করে, তাই না? তার মানে বুঝতে পারছো এই সেন্টেন্সে আমাদের পাস্টের কোনো আলামত পাওয়া যাচ্ছে না। তাহলে সেম নিয়ম, পাস্টের কোনো আলামত না থাকলে ভার্বের সাথে এস বি এস যুক্ত করতে হবে। তো শো ভার্বের সাথে আবার একটা এস যুক্ত করে দাও, শেষ। shows, the only time he shows an initiative is in, এই যে ইন আছে, ইন কি? প্রিপোজিশন। ইন কি? প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে যদি ভার্ব থাকে তাহলে সেই ভার্বকে কি করতে হয়? সেই ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত করতে হয়। সো এখানে হবে মেকিং, তাই না? এই যে ভার্বটাকে আমাদের এই ভার্বের কারেক্ট ফর্ম বসাতে হবে, এবং এই ভার্বের আগে আমাদের একটা প্রিপোজিশন আছে, যে এখানে একটা ইন প্রিপোজিশন আছে, তাই আমাদের কি করতে হবে? জাস্ট একটা আইএনজি যুক্ত করে দিলাম, শেষ। প্রিপোজিশন থাকলেই ভার্বের সাথে আইএনজি। ইন মেকিং এক্সকিউজেস ফর নট এখানে আছে টু হ্যাভ। কি আছে? টু হ্যাভ। সাবরিনার হয়েছে, নুসরাত জাহানের না কি না বুঝি নাই। আচ্ছা, হাদিউল ইসলাম ভাইয়া কি ক্লাস নিচ্ছেন? রাইট ফর ভার্বের ক্লাস নিচ্ছি, গতকালকে নিয়েছি, তার আগেও নিয়েছি, আজকে হচ্ছে প্র্যাকটিস ক্লাস চলতেছে। ওকে, shows, হ্যাঁ, সুকৃতা মিষ্টির হচ্ছে, বাট অ্যাপোস্ট্রফিটা কেন দিয়েছো? এটা হবে না। আচ্ছা দেখো, এখন এই হ্যাভ থাকা মানে কি? দেখো, হ্যাভ থাকা মানে আমরা যে নিয়ম পড়ি সেটা বোঝাই। হ্যাভ যদি ভার্বের ভিতরে টু হ্যাভ মানে হ্যাভ আর কি। টু বি মানে বি ভার্ব বসবে এখানে, টু হ্যাভ মানে এখানে হ্যাভ ভার্ব বসবে। এখন হ্যাভ থাকা মানে আমরা বলেছিলাম হ্যাভ, হ্যাজ আর হ্যাড বসবে, এটাই তো নিয়ম, তাই না? কিন্তু এখানে দেখো, এখানে একটা জিনিস তোমরা দেখো, এইখানে টু হ্যাভ, এখানে একটা ভার্ব দেওয়া হচ্ছে কি? হ্যাভ ভার্ব দেওয়া রয়েছে। এখন
এখন এই ভার্বের আগে দেখো তো, ভার্বের একটা প্রিপোজিশন আছে না, ফর প্রিপোজিশন আছে কি না, এই নটটা নেগেটিভ বোঝানোর জন্য। বাট ভার্বের আগে প্রিপোজিশন আছে কি না এটা দেখো, আছে না? ভার্বের আগে প্রিপোজিশন আছে কি না? ভার্বের আগে প্রিপোজিশন আছে, তাহলে ভার্বের সাথে আইন যুক্ত করে দাও, হ্যাভিং হবে এখানে, হ্যাভিং একটা আইন যুক্ত করে দিতে হবে, হ্যাভিং। যে এক্সকিউজেস ফর নট হ্যাভিং, অ্যান্সার শেষ, ঠিক আছে, ফর নট হ্যাভিং। হ্যাভ ভার্ব এখানে রয়েছে, হ্যাভ ভার্ব যদি এখানে হ্যাভ ভার্ব মানে তিনটাকে বোঝায়, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ঠিক আছে। কিন্তু যদি এর আগে প্রিপোজিশন থাকে তাহলে ওই নিয়ম ফলো করতে হবে, কি এই প্রিপোজিশন থাকার কারণে মেন হ্যাভ যে ভার্বটা আছে ওইটার সাথে আইনজি যুক্ত করে দিতে হবে, যে ফর নট হ্যাভিং ড্যাশ। এবার এখানে আছে কি ড্যাশ ডু হিজ হোমওয়ার্ক, ডু হিজ হোমওয়ার্ক। দেখো এখন তোমরা তো এটা অবশ্যই জানো, কি জানো বলো তো, যে হ্যাভ, তারপরে হ্যাজ আর হ্যাড, এই তিনটা ভার্বের পরে কি হয়, সবসময় ভার্বের 3 নং ফর্ম হয়। ভার্বের 3 নং ফর্ম শুধু এই তিনটা ভার্বের পরেই হয়, সেটা হচ্ছে হ্যাভ, হ্যাজ আর হ্যাড, টেন্সের নিয়ম অনুসারে, তাই না? হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে ভার্বের 3 নং ফর্ম হয়। তাহলে এখানে তোমার হ্যাভিং করছে না, হ্যাভিং হোক আর যাই হোক, হ্যাভিং আর হ্যাভিং যাই হোক, এখানে হ্যাভিং করো আর যাই করো, মূলত ভার্বটা তো হ্যাভ, তাই না? তাহলে এখানে যে ভার্বটা রয়েছে এই ভার্বের কয় নং ফর্ম হবে, 3 নং ফর্ম হবে। সো হবে এক্সকিউজেস ফর নট হ্যাভিং, ডু আছে হবে ডান, ঠিক আছে, হবে ডান। কারণ এই ভার্বের আগে আমাদের হ্যাভ আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটার পরে সেটা তো আইএনজি যুক্ত থাকুক আর না থাকুক, এই তিনটার পরে অবশ্যই ভার্বের 3 নং ফর্ম হবে। সো ফর নট হ্যাভিং ডান হিজ হোমওয়ার্ক, ঠিক আছে। আচ্ছা, বুঝতেছো কিনা যারা ক্লাস করছো? হ্যাঁ ডান, বিপ্লব আহমেদ ডান, আর কেউ? আচ্ছা, এরপরে গেল, এটা গেল। অলদো, এখানে বলতেছে অলদো, এই যে এখানে দেখো অলদো হি হ্যাভ আছে, হ্যাভ আ ন্যাচারাল ট্যালেন্ট ফর আর্ট, বলতেছে যদিও তার কি বলে সহজাত একটা, বলছে হি হ্যাজ এ ন্যাচারাল ট্যালেন্ট, যদিও তার সহজাত প্রতিভা বা ট্যালেন্ট আছে আর্টের প্রতি, যদিও তার একটা স্বাভাবিক হচ্ছে প্রতিভা আছে, হি ইভেন নট টেক এনি ইন্টারেস্ট ইন আর্ট লেসন, সে আর্ট ক্লাসে হচ্ছে সে তার ইন্টারেস্ট বা আগ্রহ দেখায় না, ঠিক আছে। টেক ইন্টারেস্ট মানে আগ্রহ দেখানো। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে বলো? এটা তো সহজ, একেবারে সহজ। এই সেন্টেন্সটা তুমি পড়ো, পড়ে দেখো এখানে ওই যে পাস্টের কোনো আলামত নেই, আবার পড়ো, মানে সেম, সব নিয়ম সব সেম, এখানে পাস্টের কোনো আলামত নেই। এখন নিয়ম অনুসারে আমাদের দেখো এখানে ব্র্যাকেটের ভিতরে কি আছে, হ্যাভ আছে, কি আছে, হ্যাভ। সো ব্র্যাকেটের ভিতরে হ্যাভ থাকলে কি সেখানে 3টা ভার্ব বসতে পারে, কয়টা ভার্ব? 3টা, হ্যাভ, হ্যাজ আর হ্যাড, ঠিক আছে, হ্যাভ, হ্যাজ আর হ্যাড। এখানে অবশ্য কোনো প্রিপোজিশন মানে কোনো প্রিপোজিশন নাই যে তুমি এখানে হ্যাভিং করবা, ওকে। সো এখানে পাস্ট টেন্সের কোনো আলামত নেই, তো তাহলে হ্যাড বাদ, হ্যাড হচ্ছে শুধুমাত্র পাস্ট টেন্সের ক্ষেত্রে। এখন হচ্ছে এখানে হ্যাভ অথবা হ্যাজ যে কোনো একটা বসবে, কথা হচ্ছে কোনটা বসবে, সাবজেক্টের প্রতি খেয়াল করতে হবে। সাবজেক্ট কই? হিটা হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট, তাই না? সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে আমাদের হি। এখন হি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ, অন্য ক্ষেত্রে হ্যাভ, নিয়ম তো এটাই, তাই না? সো এখানে হি হচ্ছে কি সবাই জানো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে হ্যাজ হবে, হ্যাজ, শেষ। Although he has a natural talent for art, যদিও তার আর্টের প্রতি একটা স্বাভাবিক, একটা সহজাত প্রতিভা আছে, হি ইভেন, বলো এটা কি হবে? এবার এটার অ্যান্সার আমি আর করবো না, এটা তোমরা নিজেরাই করবে। এখানে নট আছে, নট থাকলে ডু নট, ডাজ নট, ডিড নট হয়, আর ডিড নট হবেই না, বুঝতে পারছো, কারণ পাস্ট টেন্সের কোনো আলামত নেই। সো ডিড নট হওয়ার কোনো চান্স নেই এখানে। তাহলে কি হবে এবার তোমরা অ্যান্সার করো। লিপি খাতুন হ্যাজ, দ্যাটস গ্রেট, হয়েছে। বিপ্লব আহমেদেরও হয়েছে, নুসরাত জাহানও বুঝতেছে, থ্যাংক ইউ। Okay.
ডাজ নট টেক, সাবরিনা ইয়াসমিন, এটার অ্যান্সার না দেখে আমি সামনে যাব না। সাবরিনা ইয়াসমিন ডাজ নট টেক, দীপি খাতুন ডাজ নট, ইয়েস গ্রেট হয়েছে। এটা সবার অ্যান্সার করতে হবে। এতক্ষণ ধরে আমি নিজেই অ্যান্সার করলাম, নিজেই বকলাম, এবার তোমরা একটা অ্যান্সার করো তো দেখি। আর শেষের দুইটা তোমাদের বুঝাই দিব, এই দুইটা তোমরা পারবা না, ঠিক আছে? শেষে দুইটা আছে, ওই দুইটা পারবা না, আমি বুঝাই দিব। নুসরাত জাহান হ্যাজ, এটা তো আগেরটা, পরেরটা করো। নট টেক এটা কি হবে বলো, কি হবে, কি হবে এখানে? শাকিল খান ডাজ নট টেক, দ্যাটস গ্রেট। অন্যদের কি অবস্থা, অন্যদের কি অবস্থা করো। আচ্ছা, ডাজ নট টেক, হ্যাঁ এটাকে ইসরাত জাহান ইলা, গ্রেট 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 ব্রিলিয়ান্ট। আচ্ছা, লিপি খাতুন কমেন্টে রিপ্লাই দিয়েন। কোন কমেন্ট? আমার এখানে আর কোনো কমেন্ট আসতেছে না, আমি একটু বাইরে গিয়েছিলাম, সো এখানে আর কোনো কমেন্ট আসতেছে না, ঠিক আছে? কমেন্ট আর আসতেছে না, আচ্ছা আমি পরে দেখবো না। আচ্ছা, ডাজ নট টেক রামিশা তাসনিমের হয়েছে, সুকৃতি মিষ্টিরও হয়েছে, নুসরাত জাহানেরও হয়েছে। থ্যাংক ইউ, এই তো বুঝতেছে সবাই। ওকে, দ্যাটস রিয়েলি গ্রেট। সামিউল আলমেরও হয়েছে ডাজ নট টেক। হ্যাঁ, ডাজ নট টেক কেন? কারণ পাস্ট টেন্সের কোনো আলামত তো নেই, আর সাবজেক্ট ডাজ নট অথবা ডো নট হবে। সো সাবজেক্ট দেখতেই পাচ্ছ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ডাজ নট হবে। ডাজ নট কি হবে? ডাজ নট। আর এখানে যে ভার্বটা রয়েছে টেক, এটা তো বসেই যাবে, ডাজ নট টেক হবে আর কি, ডাজ নট টেক, এটা অ্যান্সার। হ্যাঁ, আলামিনের হয়েছে। এবার দেখো পরেরটা একটু দেখো, এখানে বলতেছে, এটা একটু ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, দিস ইজ, একটু ভালো করে খেয়াল দিতে হবে, মনোযোগ দিতে হবে। দিস ইজ ডিসঅ্যাপয়েন্ট, কিছু একটা হবে, বিকজ ইভেন লাস্ট ইয়ার হি, কিছু একটা। এখন কি হবে বলো তো? বলছে দিস ইজ ডিসঅ্যাপয়েন্ট। ডিসঅ্যাপয়েন্ট মানে, ডিসঅ্যাপয়েন্ট এটা ভার্ব হতে পারে না, হচ্ছে তোমার আবার কি অ্যাজ নর্মালি ভার্ব। ডিসঅ্যাপয়েন্ট মানে হচ্ছে হতাশ করা, ঠিক আছে? হতাশ করা। সো এখানে তোমার যেটা বোঝাতে চাচ্ছে সেটা হলো দিস ইজ মানে এটা হতাশাজনক। দিস ইজ, এটা হয় হতাশাজনক। এখন তুমি দেখো, এটা শর্টকাটে বোঝাই, সেটা হচ্ছে যদি বি ভার্ব থাকে বি ভার্বের পরে, বি ভার্বের পরে তোমার হচ্ছে বি ভার্ব, এই যে বি ভার্ব আছে না, বি ভার্বের পরে দেখো বি ভার্ব, এটা না বি ভার্ব, এম ইজ আর অজ আর, এটার অর্থ এটা পড়িয়েছি কোনো একটা ক্লাসে, সম্ভবত পেইড বাসের কোনো একটা ক্লাসে। ইজ আর অজ আর এগুলোর অর্থ যখন হওয়া হবে, কি হবে? হওয়া হবে। তখন তারপরে যদি কোনো ওয়ার্ড থাকে, কি থাকে? ওয়ার্ড থাকে, একটা ওয়ার্ড থাকে, এই যে এখানে একটা ওয়ার্ড আছে না? ইজ এর অর্থ এখানে হওয়া, দিস ইজ এটা হয় ডিসঅ্যাপয়েন্ট। এখন এই দিস, এই ইজ এটা একটা বি ভার্ব, এম ইজ আর অজওয়ার, এই পাঁচটা হচ্ছে বি ভার্ব। তো এই বি ভার্বের অর্থ এখানে হওয়া, বি ভার্বের অর্থ যখন হওয়া হবে এবং এর পরে কোনো একটা ওয়ার্ড থাকবে, সেটা হবে কি? সেটা অ্যাডজেক্টিভ হবে, তাই না? অ্যাডজেক্টিভ হবে, নিশ্চিত সেটা অ্যাডজেক্টিভ হবে। সেটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। দেখো সেটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এখন এই ডিসঅ্যাপয়েন্টিং, এটা তো ডিসঅ্যাপয়েন্ট, এটা অ্যাডজেক্টিভ না, ঠিক আছে? ডিসঅ্যাপয়েন্টের অ্যাডজেক্টিভ দুইটা, একটা হচ্ছে ডিসঅ্যাপয়েন্টিং, ডিসঅ্যাপয়েন্টিং, আর একটা হচ্ছে ডিসঅ্যাপয়েন্টেড, তাই না? আমি বললাম আই এম ডিসঅ্যাপয়েন্টেড, আমি হতাশ, তাই না? এরকম না? সো আরেকটা হতে পারে ডিসঅ্যাপয়েন্টেড, ইডি যুক্ত করে। কথা হচ্ছে কোনটা হবে অ্যাডজেক্টিভ হিসেবে, দিস ইজ ডিসঅ্যাপয়েন্টিং নাকি দিস ইজ ডিসঅ্যাপয়েন্টেড, কোনটা? নিয়মটা একটু জানতে হবে। হ্যাঁ, এটা প্রচুর ব্যবহার করি আমরা। দেখো এটা অনেকেই ভুল করবা, দিস ইজ ডিসঅ্যাপয়েন্টিং নাকি দিস ইজ ডিসঅ্যাপয়েন্টেড। নিয়মটা তো ধরতে পেরেছো, বি ভার্বের অর্থ যদি হওয়া হয়, এরপরে কোনো ওয়ার্ড থাকে, ওটার অ্যাডজেক্টিভ বসাতে হবে। এখন কথা হচ্ছে ডিসঅ্যাপয়েন্ট বলো, টায়ার, তারপর হচ্ছে তোমার আরো কিছু কিছু আছে, ডিপ্রেস, এরকম ওয়ার্ডগুলো আমি অনেক উদাহরণ দিব। বোরিং, দেখো আমি তোমার বোঝাচ্ছি একটু, এটা একটু সবাই একটু খেয়াল করবে। হ্যাঁ, একটা নতুন জিনিস শিখতে পারবে এখানে। দেখো কিছু কিছু ভার্ব আছে, হ্যাঁ কিছু কিছু ভার্ব আছে, যেমন হচ্ছে ধরো এখানে আমি একটা দিলাম বোর, BORED, বোর্ড, আবার বোরিং, দুইটা অ্যাডজেক্টিভ, বোরিং, ঠিক আছে? তারপর হচ্ছে টায়ার্ড, TIRE, টায়ার্ড, এইগুলোই নর্মালি পরীক্ষায় আসে, এটা অ্যাডমিশনও আসে। টায়ারিং, TIRING, টায়ারিং। এরপরে তোমার আরো আছে, ধরো এই যে ডিসঅ্যাপয়েন্টিং, এইগুলো ভার্বের ক্ষেত্রে একটু খেয়াল করতে হবে যখন এই ভার্বগুলো দেখবা। ডিসঅ্যাপয়েন্টিং অর্ডার হচ্ছে ইডি যুক্ত করে, ডিসঅ্যাপয়েন্টেড। ওকে, এরপরে তোমার হচ্ছে আর কি থাকতে পারে? ডিপ্রেস, RESS, ডিপ্রেসিং, এরপর হচ্ছে ডিপ্রেস, সবগুলো অ্যাডজেক্টিভ। ডিপ্রেস, দেখো নর্মালি এই ভার্বগুলোই, বোর্ড, বোরিং, টায়ার্ড, টায়ারিং, ডিসঅ্যাপয়েন্টিং, ডিসঅ্যাপয়েন্টেড, ডিপ্রেসিং, ডিপ্রেসড।
কথা হচ্ছে কোনটা হবে। যখন এই ভার্বগুলো ব্র্যাকেটের ভিতরে দেখবে তখন দুইটা হতে পারে। এখন কথা হচ্ছে কোনটা হবে। অনেকেই ডিসঅ্যাপয়েন্টিং অ্যান্সার করছে, অনেকে ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্সার করছে। দেখি তো কোনটা হয়। দেখো নিয়মটা ভালো করে শোনো, স্পোকেনে ইউজ করতে পারবা। যখন যখন তোমার হচ্ছে এরকমটা, যখন হচ্ছে কোনো একটা জিনিস কেমন এরকম বোঝাবে, কি বললাম, কোনো একটা জিনিস কেমন এরকম বোঝাবে, তখন হবে, তখন আইএনজি যুক্ত করে করতে হবে। অর্থাৎ ডিসঅ্যাপয়েন্টিং, ডিপ্রেসিং, টায়ারিং, ঠিক আছে, তারপর হচ্ছে বোরিং, এরকম করতে হবে। যেমন আমি তোমার একটা সেন্টেন্স দিচ্ছি এখানে, দিস জব ইজ বোরিং, BORING, বোরিং, দিস জব ইজ বোরিং। তাহলে এটার অর্থ কি, এই কাজটা, জব মানে কাজ, এই কাজটা বিরক্তিকর। তাহলে এই জবটা মানে কোন, আমি বললাম কি কোনো একটা জিনিস কেমন, যদি এরকমটা বোঝায় তখন কি হবে, আইএনজি যুক্ত করে করতে হবে, বোরিং, ডিসঅ্যাপয়েন্টিং এরকম। সো এখানে তোমার জবটা কেমন সেরকমটা বোঝাচ্ছে না, এখানে জবটা কেমন, জবটা হচ্ছে বিরক্তিকর, বোরিং, মানে জবটা কেমন সেটা বোঝাচ্ছে যে দিস জব ইজ বোরিং, এই হচ্ছে কাজটা হচ্ছে বোরিং, ঠিক আছে। মানে আচ্ছা যেমন আমি দিলাম যে মাই রেজাল্ট, ধরো আমি আরেকটা দিচ্ছি এখানে, মাই রেজাল্ট, RESULT, মাই রেজাল্ট ইজ কি, ধরো আমি দিলাম ডিপ্রেসিং, মাই রেজাল্ট ইজ ডিপ্রেসিং, আমার রেজাল্টটা, আমার ফলাফল, পরীক্ষায় যে ফলাফল রেজাল্টটা দিয়েছে এটা হতাশাজনক, ডিপ্রেসিং বা ডিসঅ্যাপয়েন্টিং। সো এখানে রেজাল্টটা কেমন সেটা বোঝাচ্ছে, আমার রেজাল্টটা কেমন, ইটস ডিপ্রেসিং বা ডিসঅ্যাপয়েন্টিং, এটা হতাশাজনক। কোন একটা জিনিস কেমন এটা যদি বোঝায় তাহলে আইএনজি যুক্ত করতে হবে। আর কেউ কেমন ফিল করছে, কোনো ব্যক্তি কেমন ফিল করছে এটা যদি বোঝায়, দেখো কোনো ব্যক্তি কেমন ফিল করছে এটা যদি বোঝায় তখন হচ্ছে ইডি যুক্ত করতে হবে, ঠিক আছে, ইডি যুক্ত করতে হবে। দেখো যেমন আমি বললাম আগের সেন্টেন্সটাই নেই, দিস না, ও সরি, I am bored, BORED, I am bored with this job, আমি এই কাজে বিরক্ত। তাহলে এই যে আমি কেমন ফিল করছি এটা এখানে বোঝাচ্ছে, তাই না। সো কোনো ব্যক্তি কেমন ফিল করছে এরকমটা যদি বোঝায় তাহলে ইডি যুক্ত করে অ্যাডজেক্টিভ করতে হবে। যেমন আই অ্যাম বোর্ড উইথ দিস জব, আমি এই কাজে বিরক্ত। ওকে, আবার রেজাল্টটা নিয়ে করি, যে কি হি ইজ ডিপ্রেসড, ওই যে হি ইজ, আমি বললাম সে হতাশ, হি ইজ ডিপ্রেসড, DEPRESS, ঠিকই তো ছিল, RESSED, হি ইজ ডিপ্রেসড উইথ হিজ রেজাল্ট, ঠিক আছে, হি ইজ ডিপ্রেসড উইথ হিজ রেজাল্ট, সে তার রেজাল্ট নিয়ে হতাশ। তাহলে এই যে ব্যক্তিটা সে কেমন ফিল করছে এটা বোঝাচ্ছে, সে কেমন ফিল করছে, সে হতাশা ফিল করছে, তাই না। হি ইজ ডিপ্রেসড উইথ হিজ রেজাল্ট, সে তার রেজাল্ট বা ফলাফল নিয়ে হতাশ। তাহলে বুঝতে পারছো এই ভার্বগুলো আমরা প্রসিড ইউজ করি। যেমন আই এম টায়ার্ড, আমি ক্লান্ত, আমি কেমন ফিল করছি, ক্লান্ত ফিল করছি, সো আই এম টায়ার্ড। আবার আমি বললাম মাই কি, টু স্টাডি ইজ টায়ারিং জব বা টায়ারিং, বা বলতে পারো যে মাই জব ইজ ভেরি টায়ারিং, আমার কাজ হচ্ছে খুবই ক্লান্তিকর, মানে কাজ করলে ক্লান্তি আসে। সো কাজটা কেমন সেটা বোঝালাম, টায়ারিং। ওকে, তাহলে এই ভার্বগুলো একটু খেয়াল করতে হবে। বিষয়টা বুঝছো কিনা একটু জানাও তো সবাই, যারা যারা ক্লাস করতেছো। এই যে জিনিসটা বোঝালাম এটা কি ক্লিয়ার তোমাদের কাছে? আকাশ চৌধুরী বিয়ের দাওয়াত দিচ্ছে, ওরে বাবা বিশাল ব্যাপার, আমাকে একটু দাওয়াত দাও, আমিও যাই। এখন এইবার তোমরা এবারে অ্যান্সার করো। আগে যারা অ্যান্সার যা করেছো এটার আমি পড়লাম না, এইটার এবার অ্যান্সার করো। দিস ইজ ডিসঅ্যাপয়েন্টেড নাকি দিস ইজ ডিসঅ্যাপয়েন্টিং, কোনটা হবে? বলতেছে যদিও সে আর্টের প্রতি একটা প্রতিভা আছে, তাও সে আর্টের ক্লাসে অংশগ্রহণ করে না, আগ্রহ দেখায় না সে। সো দিস ইজ, এই যে জিনিসটা ইজ ডিসঅ্যাপয়েন্টিং, এটা কি? এটা হয় হতাশাজনক নাকি এটা হতাশ, কোনটা হবে বলো? এবার অ্যান্সার করো সবাই। আগেরটা দেখবো না, এবারে অ্যান্সারটা দেখবো। আগে অনেকে অ্যান্সার করেছে, নামগুলো একটু পড়ছি। নুসরাত জাহান, রামিশা, মমিনুর, মুন্নি, দৃষ্টি মিষ্টি, আচ্ছা সামিউল, লিপি খাতুন। ওকে, নুসরাত জাহানের ক্লিয়ার। হাজুল ইসলাম ভাই আমার কমেন্ট পড়েন না, কোনো কমেন্ট করলে তো সবাইগুলোই পড়তেছি, কই কমেন্ট? আচ্ছা এরপরে
আচ্ছা লিপি খাতুন, আপনার থেকে আগেও বুঝেছিলাম, তবে আজকে পরিপূর্ণ হয়ে বুঝতে পারলাম। ইনশাল্লাহ আর কোনোদিন ভুল হবে না, আশা করি ভুল হবে না ইনশাআল্লাহ। আর বুঝতে পেরেছো, দ্যাটস রিয়েলি গ্রেট। ওকে নুসরাজান বুঝতেছি। ওকে হ্যাঁ, নুজমাল হুদা বলতেছে আইন যুক্ত হবে, আলামিন আইন যুক্ত করে দিয়েছে কিন্তু অলরেডি। হ্যাঁ এটা, এই যে জিনিসটা, এই কাজটা এটা কেমন সেটা বোঝাচ্ছে। সে যে আর্ট লেসনে আগ্রহ দেখায় নাই, দিস ইজ ডিসঅ্যাপয়েন্টিং, এটা হতাশাজনক। এই কাজটা কেমন হতাশাজনক এটা বোঝাচ্ছে। এখানে কোনো ব্যক্তি কেমন ফিল করছে এটা বোঝাচ্ছে না। সো এটা হবে দিস ইজ ডিসঅ্যাপয়েন্টিং, এটা আইন যুক্ত করে দিলে আমাদের অ্যান্সারটা শেষ। এটা হচ্ছে হতাশাজনক। ঠিক আছে, ক্লিয়ার? লিপি খাতুনের হয়েছে, নুসরাত জাহানের হয়েছে, আলামিনের হয়েছে, শাকিল খানেরও হয়েছে। তো সবাই বুঝতেছে, মাশাআল্লাহ অনেক ভালো। আচ্ছা আর কখনো ভুলবা না, এটা কিন্তু প্রচুর, এটা অ্যাডমিশনেও লাগবে। হ্যাঁ অ্যাডমিশনে তো সম্ভবত 22-23 সেশনে এরকম একটা কোয়েশ্চেন এসেছিল, ওইটা ছিল হিউমিলিয়েট নিয়ে। হিউমিলিয়েটিং আর হিউমিলিয়েটেড কোনটা হবে এটা নিয়ে তোমাদের ঢাকা ইউনিভার্সিটিতে একটা কোয়েশ্চেন এসেছিল। এটা অনেকেই ভুল করছে, জানা থাকলে অবশ্য ভুল করতো না অনেকে। সো এই যে বিষয়গুলো শিখছো এগুলো একটু ভালো করে খেয়াল করবা, শুধু এইচএসসির জন্য না, এটা অ্যাডমিশনের জন্য। ঠিক আছে, অ্যাডমিশনেও তোমাদের কাজে লাগবে। আচ্ছা এরপর বলছে বিকজ, কারণ এটা হতাশাজনক। কারণ ইভেন লাস্ট ইয়ার এমনকি গত বছর হি ড্যাশ বি অ্যাটেন্টিভ ইন হিজ স্টাডিজ। দেখো এটা কি হবে, বি আছে মানে কি, এখানে হবে তোমার ইজ আর ওয়াজ আর, এই চারটা থেকে যে কোনো একটা হবে, তাই না? এটা নিয়ম অনুসারে ইজ আর ওয়াজ আর চারটা থেকে যে কোনো একটা হবে। এখানে কথা হচ্ছে কোনটা হবে। আচ্ছা তুমি দেখো এখানে যে আমাদের নিয়ম অনুসারে এই টেন্সে পাস্ট টেন্সের কোনো আলামত আছে, দেখো তো আছে কিনা, পাস্ট টেন্সের কোনো আলামত আছে এখানে? এই যে পাস্ট টেন্সের একটা আলামত আছে লাস্ট। আমি বলেছি কোন সেন্টেন্সে যদি লাস্ট থাকে, ওই যে আলয় এগো, তারপরে ওই যে তোমার হচ্ছে কি বলে এলতে লাস্ট, অনস, তারপর হচ্ছে ইয়েস্টারডে, এইগুলো পাস্টের আলামত পড়েছিলাম না, যে পাস্টের আলামত তিনটা, ওই তিনটার একটা আছে আমরা পেয়েছি লাস্ট। তাহলে আমাদের কি হবে, এখানে 2 নং ফর্ম ইউজ করতে হবে, মানে আর 2 নং ফর্ম। এখন ইজ আর তাহলে বাদ, এই ওয়াজ ওয়ার্ড থেকে যে কোনো একটা নিতে হবে। কথা হচ্ছে কোনটা নিব, এটা অনেকে ভুল করতেছো। কেন ভুল করছো? বিকজ, কারণ ইভেন লাস্ট ইয়ার গত বছর, হি, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আমাদের সিঙ্গুলার, তাহলে আমরা এখানে সিঙ্গুলার ভার্ব ওয়াজ নিব, এখানে সিঙ্গুলার ভার্ব ওয়াজ নিব, হি ওয়াজ। হ্যাঁ এবার অর্থের সাথে একটু মিলাই এখানে অন্য কিছু একটা বসতে পারে। শাকিল খান ওয়াজ, সুরাইয়া ওয়াজ। ওকে শাকিল খান লাস্ট, ইয়েস গ্রেট। আলামিন ওয়ার কেন হি না সিঙ্গুলার, তাহলে ওয়ার কেন হবে ভাইয়া? এখানে তো অজ হবে, সামিউল অজ, দ্যাটস গ্রেট। আচ্ছা এইবার অজ দিলে এইখানে একটু পেঁচাই দিছে যশোরবর্ত, তো একটু নতুন নিয়ম দিয়ে দেয়। দেখো এটা নতুন নিয়ম। হ্যাঁ এই যে শেষে একটা আছে, এটাও অ্যাডমিশনের নিয়ম, এটা পুরোটা অ্যাডমিশনের নিয়ম, এটা পুরোটা হচ্ছে অ্যাডমিশনে আসার মতো প্রশ্ন। এই যে কত নম্বর, এল নম্বর আর এন নম্বর, দুইটা অ্যাডমিশনে আসার মতো প্রশ্ন, কারণ এটাও অ্যাডমিশনে এসেছে, এটাও অ্যাডমিশনে এসেছে। ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটিতেই আসছে এটা গ্রামারে। তো আর এইখানে একটু প্যাঁচাই দিছে আর কি, প্যাঁচাই না, জাস্ট একটু ঘুরাই দিছে। দেখো বলতেছে দিস ইজ ডিসঅ্যাপয়েন্টিং, এটা অর্থটা মিলাও। এটা হচ্ছে হতাশাজনক, বিকজ, কারণ কি, ইভেন লাস্ট ইয়ার গত বছর, এমনকি গত বছর হি ওয়াজ, আমি যদি ওয়াজ ধরি তাহলে হবে যে সে ছিল অ্যাটেন্টিভ, মনোযোগী, ইন হিজ স্টাডি, সে গত বছর তার না ঠিক আছে, এখানে আওয়াজই হবে। ঠিক আছে, এখানে আমি ভাবছিলাম নট হবে, কিন্তু অর্থের সাথে মিলালে ঠিক আছে যে এটা হতাশাজনক, কারণ সে তো গত বছরই হচ্ছে তার ক্লাসে মনোযোগী ছিল, হঠাৎ করে তার কিছু একটা হয়েছে, এরকম হচ্ছে। ঠিক আছে, সো এখানে নট টট হবে না, অজ শেষ, অ্যান্সার শেষ। ওকে সবার হয়েছে, ইসরাত জাহানের হয়েছে, নুসরাত জাহান অজ, ইয়েস গ্রেট। সামারি, ব্যক্তি হলে ভার্ব প্লাস ইডি, বস্তু হলে ভার্বের সাথে আইএনজি। হ্যাঁ এটাই নরমালি এটাই। আচ্ছা এরপরে আচ্ছা এবার শেষেরটা দেখি তো কেউ পারো কিনা, এটা অনেকে নাও পারতে পারো, এটা আমি বোঝাই দিব না, সমস্যা নেই। উই হোপ, আমরা আশা করেছিলাম। দেখো আমরা আশা করেছিলাম, ওই যে গত বছর সে তো অ্যাটেন্টিভ ছিল, আমরা আশা করেছিলাম হি উইন আ স্কলারশিপ, সে একটা স্কলারশিপ কিছু একটা, সে একটা স্কলারশিপ অর্জন করবে, আমরা আশা করেছিলাম। দেখো অর্থটা কি আসতেছে এখানে, অর্থটা আসতেছে উই হোপ, আমরা আশা করেছিলাম, হি উইন আ স্কলারশিপ, সে একটা স্কলারশিপ। হোপের পরে কি হয়,
এই যে হোপ না, হোপ, I hope you will get a plus in the ACC exam. আমি আশা করি তুমি পরীক্ষায় ACC পরীক্ষায় A plus পাবে। হোপের পরে ফিউচার টেন্স হয়, নর্মালি ফিউচার টেন্স হয়, ফিউচার, এখানে একটা উইল হবে সম্ভবত, হওয়ার কথা আর কি, এটা উইল হবে, উইল, I hope, you hope, ঠিক আছে, he hopes, এরকম। এটার পরবর্তী টেন্সটা অর্থের সাথে মিল রেখে ফিউচারে হয়, যে আমি আশা করি তুমি পরীক্ষায় প্লাস পাবে, আমি আশা করি তুমি হচ্ছে কি ভালো একটা রেজাল্ট করবে, আমি আশা করি তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে, আমি আশা করি তুমি জীবনে অনেক টাকার মালিক হবে, তাই না? এরকমই হয়, ওই হোপের পরে যে তোমার হচ্ছে অংশটা আসে সেটা কি হয় নর্মালি এখানে ফিউচার টেন্স হয়, তার মানে এখানে একটা উইল হওয়ার কথা, কিন্তু কথা হচ্ছে এখানে উইল হবে না। আচ্ছা দেখো, এটা একটা নতুন নিয়ম শেখাই, এটা হচ্ছে আমরা একটু উপরের দিকে তুলে দিই, হ্যাঁ, ছোট করে দিলাম। আচ্ছা নতুন নিয়ম শেখাবো, তার আগে আমাদের ব্যাটারিটা একটু চেঞ্জ করে নিই, ব্যাটারিতে চার্জ নেই, বন্ধ হয়ে যাবে। সো এবার হচ্ছে ওই যে নিয়মটা একটু শেখো, এটা কেউ বাদ দিবা না, হ্যাঁ, এটা কিন্তু অ্যাডমিশনের নিয়ম, খুব গুরুত্বপূর্ণ, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে একবার। দেখো তোমার এখানে হচ্ছে তোমার, আমি একটা নিয়ম শিখাই তোমাদের, সেটা হচ্ছে দেখো একটা সেন্টেন্সে যখন দুইটা পার্ট থাকবে, যেমন আমি বললাম কি বললাম, সেন্টেন্স কি উদাহরণ দেওয়া যায়, আচ্ছা আমি লিখি, I don't know, আচ্ছা I don't know ঠিক আছে, ধরো একটা সেন্টেন্স লিখলাম এখানে, দেখো, আচ্ছা দেখো এই সেন্টেন্সটা তুমি দেখো এখানে, আচ্ছা এখানে একটা সেন্টেন্স দেখো, এটা পুরোটা সেন্টেন্স এখানে শেষ হচ্ছে, এখন এই সেন্টেন্সের দুইটা পার্ট আছে, কয়টা পার্ট, দুইটা পার্ট, একটা হচ্ছে I don't know, এটা হচ্ছে একটা পার্ট, I don't know এটা হচ্ছে একটা পার্ট, আর আরেকটা পার্ট হচ্ছে he will come, তাই না? দুইটা পার্ট না একটা সেন্টেন্সে, কয়টা পার্ট, দুইটা পার্ট, সেন্টেন্সে দুইটা পার্ট, এই সাবজেক্ট ভার্ব, এই সাবজেক্ট এই ভার্ব, একটা সেন্টেন্সে দুইটা পার্ট, ঠিক আছে, এটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্সের নিয়ম। সো একটা সেন্টেন্সে যখন দুইটা পার্ট থাকবে, কি থাকবে, দুইটা পার্ট থাকবে, তখন প্রথম যে পার্টটা, এই যে প্রথম যে পার্টটা, এই পার্টটাই হচ্ছে তোমার, এই পার্টটাই হচ্ছে তোমার, এই পার্টটা অনুযায়ী আর কি, এই পার্টটা অনুযায়ী হচ্ছে তোমার দ্বিতীয় পার্টের টেন্সটা হবে, মানে শুরুর অংশটা একটু বোঝো, একটা সেন্টেন্সে যখন দুইটা পার্ট থাকবে, কয়টা পার্ট থাকবে, দুইটা পার্ট থাকবে, তখন এই যে প্রথম যে পার্টটা আছে এই পার্টটা অনুযায়ী দ্বিতীয় পার্টের টেন্স হবে। এইবার হচ্ছে নিয়মটা কি, নিয়ম হচ্ছে যদি হচ্ছে প্রথম পার্টটা প্রেজেন্ট টেন্সে থাকে, যেমন আই ডোন্ট নো এটা একটা প্রেজেন্ট টেন্স, যদি প্রেজেন্ট টেন্সে থাকে, যদি কোন সেন্টেন্সের প্রথম পার্টটা প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে পরবর্তী পার্টটা প্রেজেন্ট প্রেজেন্ট এবং ফিউচারে যে কোনো টেন্সে করা যায়, সমস্যা নেই, যে কোনো টেন্সে তুমি করতে পারবা, ঠিক আছে। যেমন আমি এখানে করলাম আই ডোন্ট নো when he will come, আমি জানি না সে কখন আসবে, ঠিক আছে, আমি জানি না সে কখন আসবে, তো এটা হচ্ছে আমি ফিউচারে করলাম। এখন কথা হচ্ছে আরেকটা জিনিস, তুমি এখানে দেখো, তোমার একটা উদাহরণ দিই, এবার হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। দেখো I knew I knew he had not gone, ঠিক আছে, বা he wouldn't, আমি দিলাম এখানে come, ঠিক আছে, একটা সেন্টেন্স দিলাম, মানে সহজ সেন্টেন্স খুঁজতেছে আর কি, যে তোমাদের বোঝানো যায় কত সহজ ভাবে। এখানে আছে I knew he had not come, আমি জানতাম
আই নিউ আমি জানতাম, হি হ্যাড নট কাম সে আসেনি। দেখো বিষয়টা হচ্ছে, এখন কথা হচ্ছে দেখো এই সেন্টেন্সেরও কিন্তু দুইটা পার্ট। এই সেন্টেন্সের কয়টা পার্ট? দুইটা পার্ট। এই যে আই নিউ, এখানে নর্মালি একটা দ্যাট ছিল, দ্যাট না দিলেও হয়, নো এর পরে দ্যাট না দিলেও হয়, আই নিউ দ্যাট হি হ্যাড নট কাম, নর্মালি এরকম। সো একটা সেন্টেন্সের যখন দুইটা পার্ট থাকবে এবং হচ্ছে প্রথম পার্টটা যদি পাস্ট টেন্সে হয়, প্রথমে বললাম প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট হলে তুমি পরের পার্টটা যে কোনো টেন্সে নিতে পারো, প্রেজেন্ট এবং ফিউচার টেন্সের। বাট প্রথম পার্টটা যদি তোমার পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে দ্বিতীয় পার্টটা তোমার কি নিতে হবে? দ্বিতীয় পার্টটা তোমার পাস্ট পারফেক্ট টেন্সে নিতে হবে। যেমন এখানে তোমার এই যে একটা সেন্টেন্সের দুইটা পার্ট, সো প্রথম পার্টটা এটা হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম, তার মানে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পরের পার্টে আমার কি করতে হবে? পরের পার্টটা আমার পাস্ট পারফেক্ট টেন্সে নিতে হবে। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী কি? হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, তাই না? হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। সো আমি এখানে হ্যাড নিলাম আর এই যে ভার্বের 3 নম্বর ফর্ম নিলাম, ঠিক আছে? পাস্ট পারফেক্ট টেন্সে নিলাম। এটা হচ্ছে নিয়ম। এই নিয়মটা খুবই ইম্পর্টেন্ট, এটা অ্যাডমিশনের কোয়েশ্চেন আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দেখো এইবার কথা হচ্ছে, যদি ধরো আমি একটা, এবার হচ্ছে আরেকটা উদাহরণ দিই, এটা বুঝো, এক এক করে বুঝতে হবে। আই নিউ দ্যাট দিয়ে দিই, না দিলেও হয়। আই নিউ দ্যাট হি, আমি দিলাম এখানে উইল নট, কি দিলাম? উইল নট কাম। ধর একটা অর্থ দিচ্ছি এখানে, একটা সেন্টেন্স আমি বললাম আই নিউ আমি জানতাম দ্যাট যে হি উইল নট কাম সে আসবে না। অর্থটা কত সুন্দর মিলে যাচ্ছে, তাই না? বিষয়টা কি কত সুন্দর মিলে যাচ্ছে। আই নিউ দ্যাট আমি জানতাম সে আসবে না, একটা সেন্টেন্স দুইটা পার্ট, একটা পার্ট, এইটা হচ্ছে আরেকটা পার্ট। এখন আমাদের নিয়ম কি ছিল? এই যে এটা হচ্ছে প্রথম পার্টটা পাস্ট পারফেক্ট টেন্স, কারণ ভার্বের 2 নম্বর ফর্ম পাস্ট পারফেক্ট টেন্স। তো প্রথমটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে দ্বিতীয় পার্টটা কি হয়? প্রথম পার্ট এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আর কি। প্রথম পার্টটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের পার্টটা কি হয়? পাস্ট পারফেক্ট টেন্সে হয়, তাই না? কিন্তু যদি দ্বিতীয় পার্টে কোনো মডাল অক্সিলারি ভার্ব থাকে, কি থাকে? মডাল অক্সিলারি ভার্ব। যেমন উইল হচ্ছে একটা, মুছে গেল, উইল হচ্ছে একটা মডাল অক্সিলারি ভার্ব, তাই না? উইল হচ্ছে একটা মডাল ভার্ব, তাহলে ওই মডাল ভার্বে 2 নম্বর ফর্ম ইউজ করতে হবে। তাহলে উইল যে ভার্ব, এটা 2 নম্বর ফর্ম কি? উড। তাহলে আমাদের এখানে উড নিতে হবে, উইল দিলে এটা ভুল হবে, ঠিক আছে? তাহলে হবে আই নিউ দ্যাট হি উড নট কাম, আমি জানতাম সে আসবে না। এখানে উইল নট হবে না। যখন কি বললাম, একটা সেন্টেন্সের দুইটা পার্ট, প্রথম পার্টটা যদি ভার্বের 2 নম্বর ফর্ম থাকে, তাহলে দ্বিতীয় পার্টটা এবং যদি দ্বিতীয় পার্টে আমাদের হচ্ছে কোনো কি থাকে? মডাল অক্সিলারি ভার্ব থাকে। যেমন ক্যান থাকলে কুড দিতে হবে, মে থাকলে মাইট দিতে হবে, এরকম আর কি। তো এখানে তোমার উইল রয়েছে, সো উইল ভার্বের 2 নম্বর ফর্ম উড আমাদের এখানে ইউজ করতে হবে। সো এটা হচ্ছে সঠিক অ্যান্সার। উড দিলে সঠিক, উইল দিলে ভুল হবে, ঠিক আছে? দুইটা নিয়ম শেখালাম, খুব ভালো করে খেয়াল করবা। এখন এইবার এই সেন্টেন্সটা দেখো, যশোর বোর্ডের এই কোয়েশ্চেনটা, উই হোপড, কি? উই হোপড, এটা একটা পার্ট। এই সেন্টেন্সটা মূলত এখানে শেষ। এখন সেন্টেন্সের দুইটা পার্ট, উই হোপড আমরা আশা করেছিলাম, হি, কি? হি, এখান থেকে আরেকটা পার্ট শুরু হয়েছে, কারণ সাবজেক্ট ভার্ব। তো একটা সেন্টেন্সে কয়টা পার্ট? দুইটা পার্ট। এখন এই সেন্টেন্সের প্রথম অংশটা, এই যে এই পার্টটা হচ্ছে তোমার কোন টেন্সে রয়েছে? পাস্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, কারণ এটা ভার্বের 2 নম্বর ফর্ম, তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স রয়েছে। তাহলে পরের পার্টটা আমাদের কি হবে? পরের পার্টে আমরা দেখেছিলাম না, অর্থ অনুসারে এখানে একটা উইল হয়, কি হয়? উইল হয় অর্থ অনুসারে। যে মানে হোপ থাকলে, কোনো সেন্টেন্সে হোপ থাকে মানে তোমার হচ্ছে দ্বিতীয় পার্টে একটা উইল হয়, অর্থের সাথে মিল রেখে। উই হোপ আমরা আশা করেছিলাম সে একটা স্কলারশিপ জিতবে, ঠিক আছে? সে একটা স্কলারশিপ জিতে নেবে, তাহলে উইল হয়। এখন তাহলে উইল যদি হয়, তাহলে উইল কি আর ইউজ করা যাবে না? উড ইউজ করতে হবে। উইলের পাস্ট ফর্ম উড ইউজ করতে হবে, WOULD, উড ইউজ করতে হবে। তাহলে এখানে উইল হবে না, হবে উড। তাহলে উই হোপড হি উড উইন আ স্কলারশিপ, এখানে উড উইন হবে। বুঝতে পেরেছো কিনা জানাও তো একটু, যারা দেখেছো ক্লাসটা, এটা বলেছিলাম খুবই গুরুত্বপূর্ণ। বলো। We hoped dash he would win a scholarship. এটা যারা ক্লাস করেছে সবাই একটু জানাবা, যদি বুঝতে পারো একটু ক্লিয়ার লিখে জানাবা সবাই একটু জানাবা।
বুঝতে পেরেছো কিনা? একটা সেন্টেন্সের দুইটা পার্ট হলে প্রথম পার্টটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয় তাহলে দ্বিতীয় পার্ট, এবং যদি দ্বিতীয় পার্টে কি থাকে কোনো মডাল অক্সিলারি ভার্ব থাকে, তোমার হচ্ছে যেমন উইল, তারপর ক্যান, মাইট, এগুলো যদি থাকে তাহলে সেটা 2 নং ফর্ম ইউজ করতে হয়। যেমন ক্যানের 2 নং ফর্ম কুড, উইলের 2 নং ফর্ম উড, এবং হচ্ছে মেয়ের 2 নং ফর্ম মাইট। সো এখানে যেহেতু আমাদের অর্থ অনুসারে উইল আসে, তো উইলের 2 নং ফর্ম উড ইউজ করলাম এখানে, ঠিক আছে? উইল দিলে ভুল হবে, ক্লিয়ার? সাবরিনা ইয়াসমিন তাসবি বুঝতে পেরেছে, থ্যাংক ইউ। সামিল আলম ক্লিয়ার, নুসরাত জাহানও বুঝতে পেরেছে। আর কেউ বুঝো নাই? নুসরাত জাহান, 2 নুসরাত জাহান বুঝতে পেরেছে। তোমরা দুইজন তো মিতা, দুইজন আবার জমজ বোন নাকি? দুইজনেরই প্রোফাইল পিকচারে ফুল দেওয়া, আবার দুইজনের নাম হচ্ছে নুসরাত জাহান, সব সেম। আচ্ছা, লিপি খাতুনের কাছেও ক্লিয়ার। নিয়মটা ভালো করে খেয়াল রাখবে, হ্যাঁ, নিয়মটা খুবই ইম্পর্টেন্ট। আর এই নিয়মটা যদি আরো বিস্তারিত ভালোভাবে শিখতে যাও তাহলে ইউটিউবে আমার অ্যাডমিশনের প্লেলিস্টে ভিডিও আছে, দেখে নিতে পারো এখান থেকে, ঠিক আছে? এখানে ভিডিও আছে, দেখে নিতে। সিকোয়েন্স অফ টেন্স নামে একটা তোমার ভিডিও আছে। ওকে, সো মোটামুটি আজকে আমরা 1.5 ঘন্টা অতিক্রম করে ফেলেছি ক্লাসে। অনেকে নাই, কারণ দীর্ঘ সময় ধরে ক্লাস করে না আমার ফ্রি ক্লাসকেও। তো যাই হোক, আশা করি ক্লাসটা বুঝতে পেরেছো। যারা ক্লাসে শেষ পর্যন্ত ছিল অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর আবার একবার বলি যে আমাদের হচ্ছে জুলাইয়ের 1 তারিখ থেকে আমাদের ইবিআই এর কোর্স শুরু হবে, মানে ক্লাস শুরু হবে আর কি, কোর্সে ভর্তি চলছে। তো তোমরা যারা হচ্ছে কোর্সে ভর্তি হতে চাও ভর্তি হতে পারো। ওকে, ইংলিশের ইনস্ট্রাক্টর হিসেবে আমি থাকবো, আর অন্য 2 জন হিসেবে তোমাদের রিয়া ম্যাম এবং হচ্ছে তারেক ভাইয়া থাকবেন। সো আমরা হচ্ছে কোর্সে পড়ানোর সময় অ্যাডমিশন এবং হচ্ছে একাডেমিক দুইটাই হচ্ছে কভার করার ট্রাই করব, যতটুকু পারি কভার করার ট্রাই করব। ওকে, তো এভাবে তুমি যদি এইচএসসি লেভেল থেকে, এইচএসসি ক্লাস থেকে অ্যাডমিশনের পড়াটা গুছিয়ে নিতে পারো, ভালো করে পড়তে পারো, তাহলে তুমি অ্যাডমিশনও খুব ভালো করবে ইনশাল্লাহ। আর তোমাদের যারা প্রশ্ন করতে পারো, মনে কোনো প্রশ্ন থাকলে, আর হচ্ছে এখন প্রশ্ন না থাকলেও পরবর্তীতে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো, ঠিক আছে? যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে করতে পারো, গ্রুপ রয়েছে, গ্রুপে করতে পারো, আমি অবশ্যই উত্তর দেব। আচ্ছা, যাই হোক, নুসরাত জাহান পাপড়ি, ওকে, থ্যাংক ইউ। সো আশা করি লাইজু, আচ্ছা আমার নাম লাইজু, প্রোফাইল নাম নুসরাত জাহান, আচ্ছা যাই হোক, লাইজু আর হচ্ছে পাপড়ি, যাই হোক, জানি না মনে থাকবে কিনা। সো হোয়াট এভার, আশা করি বুঝতে পেরেছো। আর তোমাদের কোনো কোয়েশ্চেন নেই, আমরা ক্লাসটা আজকে এখানে রেখে দিচ্ছি। আগামীকালকে ইংলিশ ফার্স্ট পেপারে ক্লাস হবে। তোমরাই বলো কোন টপিকের উপর ক্লাস করতে চাও, বলো কোন টপিকের উপর ক্লাস করতে চাও। এখন না চাইলেও, এখন যদি বলতে না পারো, আগামীকালকে তো আমি পড়ে দিব ক্লাসের একটা, সো এখানে তুমি বলতে পারো যে কোন টপিকের উপর ক্লাসটাও, বা তোমরা যদি না বলো তাহলে আমি নিজে একটা টপিক সিলেক্ট করে ক্লাস নেব। আগামীকাল ইংলিশ ফার্স্ট পেপারের ক্লাস হবে প্যাসেজের উপরে। ওকে, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবার জন্য দোয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই।